তখন একটা ফেজ যায় যখন তোর বাবা অনেক বছর প্রায় কথা বলা বন্ধ ইটস করে দেয়। 6 বছর প্রায় 6 প্রায়। years। আমি যে সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো দিইনি, যেদিন লাস্ট এক্সাম ছিল সেদিন আমি বাবাকে ফোন করলাম যে আমি একটাও পরীক্ষা দিইনি। তো বাবা বললো কেন? আমি বললাম যে আমি ভাবছি করবো না ইঞ্জিনিয়ারিংটা। বাবা তারপরে প্রায় 6 বছর কথা বলেনি আর। আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইউর প্রাইমারি ফোকাস রাইট নাও? অ্যাক্টিং, গুড সিনেমা। ক্রিয়েশনের সাথে সাথে অ্যাক্টিংটা ব্যালেন্স করতে পারবি সামহাউ? আমি জানি না ক্রিয়েশনটা আমি কদিন চালাতে হ্যাঁ। পারবো। আমাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে, তুমি জিজ্ঞেস করলে বলে হয়তো বলছি আমি তোমাকে। আমি ক্রিয়েশন বা কন্টেন্টে সামহাউ 10-15টা হয়তো আমি একই প্যাটার্নের কন্টেন্ট করলাম অ্যান্ড আই গেট বোর্ড, যেইটা আমার সিনেমাতে হয় না। ও ওয়াও, চিন্না স্বামীতে ডেবিউ হবে সেটাও তো কোনোদিন ভাবতে পারিনি ভাই। আমাকে যিশুদা ট্রাস্ট করে বল দিল, ফার্স্ট বলটা বিট হয়েছে, সেকেন্ড বলে উইকেট। সৌরভ দা এসে বলছে বড় মাঠের প্লেয়ার তুই, আমি জানতাম তুই বড় মাঠের প্লেয়ার। আমি চিৎকার করছি, আমি দেখছি 50,000 মানুষ, আমি নিজের আওয়াজ শুনতে পাচ্ছি না। ও ভাই, এটা তুমি কোথা থেকে পেলে? আমি দিস ওয়াজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং পিকচার, আই এম সরি। না 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 না, মেছো ওয়াজ সামথিং। আমি যদি 2025-এ কোনো কাজ করে থাকি, দ্যাট ইজ মেছো। আমি এটা বুক ঠুকে বলি। আমাদের আজকের গেস্ট মুকুল কুমার জানা। আমি ওর একটু ছোট্ট করে পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। ওর একটা জার্নি আছে যেটা হয়তো খুব বেশি জন জানে না। ও গান শিখেছে, ও গিটার বাজানো শিখেছে, ও সিনেমাটোগ্রাফি শিখেছে, ও ফটোগ্রাফি শিখেছে, ও ওয়েডিংয়ে কাজ করতো, ছবি তুলতো, ফুড কয়েকটা অ্যাপসে ছবি তুলতো, থিয়েটার করতো ফর আ শর্ট স্প্যান, এখন অ্যাক্টিং করছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে। এত কিছু করেছে, তারপর আমি হয়তো কিছু ক্রিকেট খেলতো, অফকোর্স, কী করে ভুলতে পারি আমি। ইট ওয়াজ আ ভেরি রিফ্রেশিং এপিসোড। আপনারা নিজেরা পুরোটা যদি দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ওর ক্ল্যারিটিটা আছে। হি ওয়াজ ভেরি ফিক্সড অন হোয়াট ই ওয়ান্টেড টু ডু। ও সামনে কীরমভাবে কাজ করবে, কীরমভাবে কাজ করছে, হাউ ডাজ ইস ব্রেন ওয়ার্ক, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো পুরো এপিসোডটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে এপিসোডের শেষে। থ্যাংক ইউ। মুকুল, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ, তুমি Thank আমাকে you. ডাকলে। থ্যাংক ইউ আসার জন্য একটা অন্য শহর থেকে, অন্য দেশে অন্য এসেছি। দেশ থেকে, শীতের সকালে। হ্যাঁ আমি কালকে একটু স্টাডি করছিলাম আচ্ছা, তোর ব্যাপারে। আমি তুই বলছি, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে তুমি অনেকবার প্লিজ বলেছি, তুই বলো। আমি অনেকবার ওকে বলেছি তুই বলতে। আমরা সিমিলার এজেই, বাট রেসপেক্ট। তো কালকে একটু স্টাডি করছিলাম। আমি আমার অডিয়েন্সকে বলি, ওর বয়স 27। হ্যাঁ আমি কয়েকটা জিনিস বলছি, এগুলোও করেছে, ঠিক আছে? এটা কি নর্মাল কিনা আপনারা ডিসাইড করবেন। ক্রোনোলজিটা একটু ভুলভাল হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঁকুড়ায় জন্ম, তারপর না 11 বাঁকুড়া, মেদিনীপুরে জন্ম। জন্ম, হ্যাঁ, তারপর বাঁকুড়ায় স্কুলিং করে 11-12 আন্ধ্রায় আন্ধ্রা, হ্যাঁ। পড়াশুনো, তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রপ সেটা আউট করে ড্রপ আউট করে ফিল্ম স্টাডিজ। হ্যাঁ। আচ্ছা, এর সাথে সাথে ক্রিকেট ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো তখন, বেঙ্গলও খেলেছে, এখনো তারপর বেঙ্গলও খেলেছে, এখনো সিসিএল খেলে। আচ্ছা, এডিটিং জানে, গান শিখতো, গিটার শিখতো, আর এবার ভুলে গেছি, মানে আরো অনেক কিছু আছে, সিনেমাটোগ্রাফার, তারপর ক্রিয়েটার, তার সাথে সাথে অ্যাক্টিংও এখন ঢুকেছে। আর কি মানে, এইটা বেসিক্যালি আমার বাবার ক্রেডিট যায়, বিকজ আমার বাবা একটা মেয়ে চেয়েছিল। বাবার খুব শখ ছিল যে একটা মেয়ে হবে আর মেয়েকে আমি সব কিছু শেখাবো। তো আমি যেদিন জন্মেছি, আমার মা আর বাবার একটা কোল্ড ওয়ার চলছিল। বাবা আমাকে 5 দিন পর দেখতে এসছে হসপিটালে আর কি, ঠিক আছে? মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো ডেলিভারির পর। তো বাবা ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, কি ছেলে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো আমাকে একটু ফ্রক ট্রক পরিয়ে রাখা হতো আর কি, বেসিক্যালি মেয়ে ভাইব আর পাওয়ার জন্য। তো সেটা একটা ব্যাপার। তো বাবার একটা ব্যাপার ছিল যে যাই হোক ছেলে হয়ে গেছে, এখন আর কী করা যাবে, তো ছেলেকেই শেখাবো। আমার মা আর বাবার এটা ছিল যে পড়াশুনো তো করছেই, আমার ছোটোবেলা থেকে আঁকাতে রেখে দিয়েছিল। এবার যখন আঁকাটা প্রায় 6 বছর বা 5 বছর হয়েছে, গানে দিয়ে দিয়েছে। স্কুল থেকেই বলেছে যে ওর গলায় সুর আছে, তুমি ওকে মিউজিকে ভর্তি করে দাও। আমার কোনো ইন্টারেস্ট ছিল না মিউজিক করতে করতে গিটারে হাওয়াইয়ান গিটার শিখলাম, তারপরে অ্যাকোয়াস্টিক শিখলাম,
ক্রিকেটে একটা মানে কোনো ন্যাক ছিল না বেসিক্যালি, আমাকে খুব বুলি করতো ক্রিকেট খেলতে পারতাম না বলে। তো আমি এটা ইগোতে নিয়ে নিয়েছি, না ভাই শিখতে হবে। ক্লাস 7 থেকে ক্রিকেট চালু হয়ে গেল। তো এরকম করে করে ছোটোবেলার থেকে সব কিছু একটু 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 করে শেখা আর কি। বাট আমার এটা মনে হয় যে এটা না করা উচিত। একটাই জিনিস করো ভাই, সেটা প্রপারলি করো, তাহলে সেটাতে হয়তো লাইফে হয়তো গ্রোথ হতে পারে। বাট এখন এমন একটা জিনিস করছি এটা ছোটোর থেকে শিখিনি। ইটস আ থিং, আমার মনে হয় এটা তো লাইফে যা থাকে সেটাই হয়। আমাকে একটা জিনিস বল, এখন যেহেতু ক্রিয়েশনটা করছিস তার সাথে অ্যাক্টিংটাও একটু ফোকাস করছিস, এই যে একটা টেকনিক্যাল নলেজ, তুই ওয়েডিং ফটোগ্রাফিও করতিস, আমি হ্যাঁ মিস হ্যাঁ করেছি, হ্যাঁ হ্যাঁ ওয়েডিং ফটোগ্রাফিস, ফুড ফটোগ্রাফিস, হ্যাঁ 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 তো এই যে ফটোগ্রাফির একটা নলেজ, হ্যাঁ। এডিটিং এর একটা নলেজ, এই যে এত কিছু করা, তার সাথে তো স্পোর্টস তো আছেই, এই সব কিছু কি আজকের দিনে দাঁড়িয়ে তোর আজকের ক্রাফটটাকে এনহ্যান্স করে, কি এটা কি রিয়েলাইজ করিস? হ্যাঁ, আমার মনে হয় স্পোর্টস তো সব থেকে বেশি হেল্প করে এই সব জায়গাতে। কারণ তোমার বডি যত ফিট থাকবে তুমি তত বেশি, মানে হয় না, রিজিড থাকবে না তোমার বডি, মানে এই সব জায়গায় আমার মনে হয় ফ্লেক্সিবল হওয়াটা খুব দরকার। আর স্পোর্টসটা আমার বাবার থেকে এসে, আমার বাবা ভলিবল খেলতো, তো বাবা অ্যাথলেটিক্সেও খুব ভালো ছিল, ওই জন্য ওই জিনেই ছিল ব্যাপারটা। তো স্পোর্টসে ছোটো থেকেই খুব ভালো, অ্যাথলেটিক্স সব কিছুতেই। এবারে ব্যাপারটা হয়েছে, আমার মনে হয়েছে যে গানটা সামহাও আমাকে হেল্প করেছে এই অভিনয়, আচ্ছা, এই মানে অভিনয় করার জন্য। বিকজ আমি ছোটবেলা থেকে প্রচুর গান শুনি, গান তো গাইতামই, আর প্রচুর গান শুনতাম। আমি সাইকেল যেতাম, টিউশন যাচ্ছি, ইয়ারফোনে গান চলছে, অরিজিৎ সিং এর, যাই হোক, হানি সিং এরও গান চলছে। তো মিউজিক সামহাও হেল্প মি, আমার মনে হয়। মিউজিক যদি না থাকতো, আমি তো আগে অভিনয়টাই, মানে অভিনয় করেছি, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন হয়েছে। তার আগে কিন্তু কন্টেন্ট আমি বানাতাম না সেরকমভাবে। থিয়েটারও করতিস? থিয়েটারটা করেছি 6 মাস, বাট আমার হয়নি ব্যাপারটা। তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর তারপরে তখন একটা ফিনান্সিয়াল চাপও চলে এসেছিলো, কারণ লকডাউনের পর থেকে বাবা বলেছে না ভাই নিজেরটা দেখে নে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি আর সেটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি যেতাম ব্যারাকপুর থিয়েটার করতে, আমি থাকতাম টলিগঞ্জে, তো গেলেই একটা 150 টাকার খরচা আছে। সেই টাকাটা সেই পয়েন্ট অফ টাইমে খুব একটা সমস্যা করে দিত। এবার বাবা তো দেবে না বলে দিয়েছে, যে নিজেরটা নিজে দেখে নে তুই। তো আমার মনে হয়েছে যে অভিনয়টা তো একদমই আনপ্ল্যান্ড, একদমই অ্যাক্সিডেন্টাল, মানে আমি করতেও চাইনি, আমাকে জোর জবরদস্তি করানো হয়েছে। কারণ আমি টেকনিক্যাল জায়গাটাতে ঠিকঠাক ছিলাম। আমি যখন ইঞ্জিনিয়ারিং করছিলাম, সিএসসি করছিলাম, তখন আমি একটা ফটোগ্রাফি কোর্স করি সাথে সাথে 1 বছরের, অ্যাডভান্স ডিপ্লোমা ইন কমার্শিয়াল ফটোগ্রাফি, সনৎ স্যারের কাছে। সনৎ স্যার মারা গেছেন 2020-তে, কোভিডে। তো স্যারের কাছ থেকে আমি শিখছিলাম। তো সেই শিখতে শিখতে একটা হয় না যে ক্যামেরার প্রতি একটা ভালোবাসা চলে আসে। এবারে সেটা করতে করতে তারপরে সুইগি, ফুড পান্ডা, জোম্যাটো, এগুলোর সব তখন ছবি টবি তুলতাম খাবারের। আর খেতে তো খুব ভালোবাসি আমি, দেখে মনে হয় না, যাই হোক। তো ওই খাবারের ছবি তুলতে তুলতে আসে ওয়েডিং, চলে আসে, টাকা দেখতে পাই। আমার কলেজে এইচওডি বলছে, মুকুল তুই এটাই কর, তুই আর এটা করিস না, আমার মনে হয় তুই এটাতেই বেশি তোর হবে। কারণ তখনই মোটামুটি একটা ওই 5,000-6,000 টাকা আমার মোটামুটি একটা মান্থলি আমি যা হোক করে কামিয়ে নিতে পারছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং করে সেই 20,000 টাকা, মানে আমার কথা বলছি আর কি, আমি 20,000 টাকার বেশি জব পেতাম না। না ভাই থাক, টাকা তো লাগবে, তো করি। এটা করতে করতে অফার আসে শুভদীপ দা, মানে এসডি, যে আমার ম্যাক্সিমাম কাজগুলো ডিরেক্ট করেছে, আমাদের যে টিমটা আছে, এসডি আমাকে অ্যাপ্রোচ করে একটা কাজের জন্য লকডাউনের টাইমে। অ্যান্ড আমি এতটা ফেড আপ হয়ে গেছিলাম ওই 3 মাস বাড়িতে থেকে। আমি ঠিক আছে এটা করি, যদি না হয় ভাই আমি কিছু একটা করে নেবো। বাবাকে বলবো একটা দোকান ফোকান খুলে দিতে, কিছু একটা করে নেবো, কিছু তো একটা করে নেবো, না খেতে মরবো না। তো ওটাই করলাম। আমি ছিলাম, নিরঞ্জন ছিল ওই কাজে, আমাদের একসাথেই কাজ। অ্যান্ড বেশি লোক দেখেনি, 4-5 হাজার মানুষ দেখেছিল, বাট আই ওয়াজ হ্যাপি বিকজ আমার জন্য একটা অন্য মিডিয়াম ফার্স্ট অফ অল। কারণ আমি ক্যামেরার পেছন থেকে পুরো দেখতাম জিনিসটা, ক্যামেরার সামনে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি বলছি না ক্যামেরার পেছনে ইন্টারেস্টিং না, আরও ইন্টারেস্টিং, আমি কাজ করিও এখনও। বাট এটা ভালো লেগেছিল নিজেকে স্ক্রিনে দেখে, যে না মানে এটা করা যেতে পারে, লোকে তো অ্যাপ্রিসিয়েট করছে। তো সেইখান থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাই, একটা মিউজিক ভিডিও করি, সেখানেও লোক বলে না ভাল লাগছে। এবার আস্তে আস্তে মানে ওই হুট করে যখন ভাইরাল হয়ে গেছে, তখন আর ব্যাপারটা আর বুঝতে পারিনি। মানে তারপর থেকে আমি আর কোনোদিনই পেছনে ঘুরে দেখি না, বলছি ঠিক আছে যা হবে এটাতে আমি দেখে নেবো ভাই, টান পড়ান যা পড়বে, না খেয়ে থাকতে হলেও ভাই এটাই করবো। তো ইটস বিন এখন 5 বছর হয়ে গেল 2020 থেকে তো অভিনয়। আমি তোর একটা থট প্রসেসে একটু ঢুকতে চাই, যেটা একদম। হচ্ছে যে একটা তুই খুবই ডিফিকাল্ট ডিসিশন নিয়েছিলি, যেটা অনেকেই নেয়নি, নিতে পারে না রাদার, উইচ ইজ যখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা হ্যাঁ করছিলি, হ্যাঁ ইউ ডিসাইডেড টু ড্রপ আউট। হুম তখন একটা ফেজ যায় যখন তোর বাবা অনেক বছর
প্রায় কথা বলা বন্ধ ইটস করে দেয়? 6 বছর প্রায় প্রায় 6 প্রায় ইয়ার্স 6 ইয়ার্স 6 বাবা কথা বছর বলা বাবা বন্ধ কোনো করে কথা বলেন মানে লেজিট আমি যখন বাঁকুড়া যেতাম আমার বাবা তো পুলিশে, আমি ঘুমাতাম, হুম বাবা ঢুকছে, বাবা আমার দিকে তাকাচ্ছে না, আমি উঠছি, বাবার দিকে তাকাচ্ছি না, এরম একটা ফেজ গেছে, হুম মানে খুব বাজে, মানে আমি চাই না এটা কারোর সাথে হুম হোক। সো আমায় আমায় এই ফেজটার ব্যাপারে আমি একটু কথা বলতে হুম চাইছি। হুম হুম কেন আমি তোকে বলছি, হ্যাঁ কারণ কখন তুই রিয়েলাইজ করলি যে না এটা আমার জন্য নয়, কারণ তুই বলেছিস যে এইটা আমায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তোর হুম ফার্স্ট হুম 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 প্রেফারেন্স ছিল না। একদমই ছিল না, তো একদমই ছিল না। এক হচ্ছে তুই ঢুকলি, তারপর হ্যাঁ তুই রিয়েলাইজ করছিস যে না এটা আমার জন্য নয়, হুম তার কনসিকুয়েন্সেস ফেস করছিস। আর একদমই তারপর যে তুই ডিসাইড করলি যে না আমি ফিল্ম স্টাডিজটা নিয়ে হুম পারসিউ করব, হুম এই পুরো থট প্রসেসটা দিয়ে একটুখানি আমাদের নিয়ে যা। আমি আমি কলকাতা কোনোদিনই আসতে চাইনি। তুমি হুম যে যে বললে যে আমি 11-12টা আন্ধ্রাতে হুম পড়েছি, মানে আমি হস্টেলে যেতে চাইছিলাম না, বাট আমি এত ক্রিকেট খেলতাম আমার হুম মা বাবা ভেবেছে যে 12 পাস করতে পারবে না, তো একে বোর্ডিংয়ে দিয়ে দাও। এবারে এতটা দূর যখন চলে গেছি, এবারে হয় না একটা ফ্যামিলি হয়ে যায় পুরো হস্টেলে তোমার বন্ধু বান্ধব। আমি জানি না সামহাও আমার মনে হয়েছে যে সাউথ ইন্ডিয়া বা মানে আন্ধ্রা হোক বা হুম তামিলনাড়ু হোক বা ব্যাঙ্গালোর হোক, ওখানের এডুকেশনাল সিস্টেমটা ইজ ভেরি বেটার ফ্রম হেয়ার হুম আমার মনে হয় পার্সোনালি। একদম তো আমার জানি না ওখানে অ্যাটমসফিয়ার হোক মানুষজন হোক খুব ভালো লেগেছিলো। অ্যান্ড আমার ছোটোর থেকেই মানে একটা খুব প্লেনের মানে এরোপ্লেনের প্রতি হুম একটা খুব ক্রেজ ছিল, আমি জানি না কেন। তো আমি ওটাই ভেবেছিলাম যে আমি পাইলটই হব, আমার সেটাই প্রেফারেন্স ছিল, আমি সেই হিসেবে পড়াশোনা করেছি, নাহলে আমি ক্রিকেট ছেড়ে তো কোনো দিন যেতাম না, আমি এতটা একটা ক্রিকেট পাগলু ছেলে যাই হোক। হুম তো গেছি, এবারে সেই হিসেবেই পড়াশুনো হয়েছে, জয়েন্ট দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছি, যা যা পরীক্ষা যতগুলো আমি পেরেছি দিয়েছি, 7-8টা পরীক্ষা দিয়েছি। এরপর মানে আমার কলেজেও অ্যাডমিশন হয়ে গেছিলো, আমার জ্যান ইউনিভার্সিটি হুম ব্যাঙ্গালোরে অ্যাডমিশনও হয়ে গেছিলো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এবার যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আর কি রেজাল্ট আসে, তখন একটা ওই 7,000 সামথিং কিছু একটা র্যাঙ্ক হয়েছিল, আমার মনে নেই, আর সামহাও আমি কলকাতায় একটা কলেজ পাই। হুম আমার বাবার বক্তব্য ছিল অনেক দূরে তুমি থেকেছো 2 বছর, হুম তুমি এবার এখানে থাকো, মানে সেটা নিয়ে হিউজ একটা কান্নাকাটি হয়েছে, মানে সেইখান থেকে একটা ইগোর ক্ল্যাশ হয়েছে বাবার সাথে বলা যেতে পারে। এবারে অনেকটা মানে হয় না, মানে ওখানে আমি পড়তে গেলে মোটামুটি আমার 1.5 লাখ টাকা এমনিই চলে গেছিলো ব্যাঙ্গালোরে, আরও তুমি ধরো 16 থেকে 17 লাখ টাকা, তারপরে আবার এভিয়েশনে তুমি যখন আবার প্র্যাকটিস করবে সেটার জন্য আরও 20-25 লাখ টাকা। আমার বললো যে আমি পারবো না, হুম তো আমি আর ফোর্স করিনি, আমি চলে এসেছি, মা বাবা চেয়েছে। বাট আমার একটা জিনিসই ভালো লেগেছে, মানে ঠিক আছে বাবা কথা বলেনি আমি মানলাম, বাট আমার মা খুব সাপোর্ট করেছে এই জায়গাতে আমার মনে হয়। মা ওই টাইমে আমি যখন ওয়েন আই ডিসাইড, আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি, আমি সেকেন্ড ইয়ারে একটা পরীক্ষাও দিইনি, বাড়িতে জানে কিন্তু ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি লেজিট আমি ভাবছি যে আমি কিভাবে বলবো যে আমি একটাও পরীক্ষা দিইনি। এবারে এটা আমার মানে হয় না, এটা বাচ্চার মানসিকতা হতে পারে, মানে এটা এটা করা উচিত তো না, বাট আমার আর মানে খুব ভেতর থেকে না খুব একটা ওই ক্লস্ট্রোফোবিয়া একটা ফিল আসছিল, কারণ আমি কলেজটায় ঢুকতেই চাইছিলাম না, মানে এরকম একটা ব্যাপার চলে এসেছিল। আমি যে সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো দিইনি, যেদিন লাস্ট এক্সাম ছিল সেদিন আমি বাবাকে ফোন করলাম যে আমি একটাও পরীক্ষা দিইনি। তো বাবা বললো কেন? আমি বললাম যে আমি ভাবছি করবো না ইঞ্জিনিয়ারিংটা। এই যে কথাটা আমি বলেছিলাম, আমার বাবা ফোনটা কেটেছিল, বাবা তারপরে প্রায় 6 বছর কথা বলেনি আর। এইটা একটা খুব বাজে ফেজ গেছে, মানে কি বলবো, আমি আমি ভাবতে চাই না, এখন আর ভাবি না। বাবার সাথে এখন সব কিছু ঠিক হয়ে গেছে, বেশি দিন হয়নি অবশ্য, বাবার সাথে আমার ঠিক হয়েছে এই 1.5 বছর। বাবা ইজ হ্যাপি, ভেরি হ্যাপি এখন। বাট ওই রিস্কটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। আমি জানি না এখন আমি কতদূর এগোবো এই ফিল্ড নিয়ে, আমি কি করব ইন ফিউচার, বাট সামহাও আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমাকে খুব খুশি করেছে ভেতর থেকে। আমার ওই এটা হয় না, একটা ব্যারিয়ারে পুরো আমার মনে হচ্ছিলো আমি এটা চাই না, তাও আমাকে করতে হচ্ছে, তাও আমাকে কলেজ যেতে হচ্ছে। আমি কলেজ তো যেতে ভালোই লাগতো, বাট ওই গিয়ে ওই ম্যাথস আমার মাথায় কিচ্ছু ঢুকছিল না, আমি পাচ্ছিলাম না, আমার খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এইসব করে। বাট হ্যাঁ, ওই টাইমটা খুব খারাপ গেছে। তারপরে আবার যখন আমি বললাম যে আমি ফিল্ম মেকিং নিয়ে গ্র্যাজুয়েশন করতে চাই, কারণ আমার মনে হলো যে যেই জিনিসটা নিয়ে আমি এগোতে চাইছি সেটা অ্যাকচুয়ালি একটু হলেও শেখা উচিত, নাহলে তো ইম্পসিবল। বাট আমি বলবো যে আমি অন ফিল্ড বেশি শিখেছি গ্র্যাজুয়েশন করার থেকেও, কারণ আমার কলেজেও বিশেষ একটা আমাকে টিচার্সরা পছন্দ করতো না, যে সেটা বেশি কাজ করে, ইউটিউবটাকে খুব খিল্লিভাবে নিত। মানে লেজিট এরকম হয়েছে, আমরা ডকুমেন্টারি স্ক্রিপ্ট করছি প্রজেক্টের, যেগুলো আমাদের করতে হয়, তো তখন স্যার বলছে মুকুলকে দিয়ে দে, ও তো একটু মাল মশলা মিশিয়ে কিছু একটা লিখে দেবো, তো ইউটিউব করে, মানে ব্যাপারটা এরকম ছিল, রোস্টই করতো। বাট আই এম হ্যাপি, এগুলো না করলে হয়তো আজকে যেইটুকুও হয়েছে সেটাও হতো না, আমার সেগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই।
আর আমার সেই দিনটা এখনও মনে হয় যে না, আমি সেদিন একটা ঠিক ডিসিশন নিয়েছিলাম। আমার বাবা রাগ করেছিল ঠিকই, কিন্তু বাবা এখন হ্যাপি। আমার মনে হয় যদি ওই টাইমে আমি হয়তো না ছাড়তাম, তাহলে আমি আরও ডিপ্রেসড হয়ে যেতাম। আমি জানি না এখন লাইফে আমি কী করতাম, আর আমার মা বাবার সাথে সম্পর্কটাও ভালো থাকতো না। তো আমার মনে হয় রিস্ক নেওয়া উচিত লাইফে। এটা এটা মানে একটা উইয়ার্ড রিলেশন একটা ছেলে আর একটা বাবার মধ্যে, সেটা সব জায়গাতে আমি এটা প্রচুর কেঁদেছি, মানে এই ফেজটাতে আমি একদম, বলে না ছেলেরা কাঁদে না, আমিও খুব একটা কিন্তু কান্নাকাটি করি না। মানে আমাকে খুব রেয়ার তুমি দেখতে পাবে, হয়তো তুমি দেখতে পাবে যে মুকুল একটু দুঃখে আছে, কিন্তু কান্নাকাটি আমি খুব একটা করি না। বাট বাবার সাথে ছোটোর থেকে তো সময়ই পাইনি, কারণ বাবা বাইরে বাইরেই ঘুরে বেরিয়েছে, তারপরে আমিই বাইরে এত বছর হয়ে গেল। তো ওই টাইমটা না খুব একটা ডিফিকাল্ট ফেজ গেছে, মানে বাবার মুখও দেখছি, বাবা দেখছে না, কিরম একটা খুব অকওয়ার্ড একটা মোমেন্ট, মানে হয় না এক্সের সাথে রাস্তায় দেখা হয়েছে কাইন্ড অফ। ওইটা ওইটা আমার উইয়ার্ডলি মনে হয় যে বাবারা চায় যে তার ছেলে তার থেকে অন্তত পক্ষে 10 গুণ বেটার একটা হিউম্যান বিং হবে, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, একদম ফিজিক্যালি, সব দিক থেকে। একদম একদম সেটা সে প্রকাশ করে না। একদম আর ছেলে তার বাবার মতো হতে চায়, তার থেকে অফকোর্স একটা বেটার ভার্জন হতে চায়, বাট অ্যাজ এ হিউম্যান বিং একটা ছেলের জন্য তার বাবা উইল অলওয়েজ বি আ রোল মডেল। সেটা সে হয়তো একদম রিয়েলাইজও করবে না, একদম বাট সাইলেন্টলি তার কাছে সেই একটা রোল মডেল। তো এইখান থেকেই একটা ইগো ক্ল্যাশ, এটা আমার মনে হয় যে হয়ে যায়, যেখানে বাবা চায় ছেলে বাবাকে পুরো ছাপিয়ে বেরিয়ে যাক, আর ছেলের কাছে হচ্ছে বাবাই রোল মডেল। হ্যাঁ দুজনের রুট একদম আলাদা হয়ে যায়, একদম থট একদম প্রসেস আলাদা হয়ে যায়, একদম সেইখান থেকে একটা আমার বাবার তো আরো থট প্রসেস আলাদা, কারণ বাবা সরকারি একটা চাকরি করে ভাই। তো বাবার ইজ লাইক, মানে তুমি জীবনে যদি সরকারি চাকরি না করো, তুমি জীবনে কিছু করছো না। বাবার থট প্রসেসটা এরকম, আর আমি সেটা নিয়ে আমার কোনো প্রবলেমও নেই, হতেই পারে। আজকে যদি আমার ছেলে মেয়ে হয়, আমি ভাববো যে না, লোকে বলে মনোবলি এই ওই হ্যানা তেনা, আমি তো চাইবো ভাই এই ফিল্ডেই কাজ করুক, কারণ এই ফিল্ডে আমি ভালো বুঝি। আমার বাবাও চেয়েছিল যে না, সোশ্যাল সার্ভিসে ঢুকবে ভাই, একটু ভালো ছাপবে ভাই, একটা ভালো মানুষ হবে, লোকে রেসপেক্ট করবে। তো আমার কাছে শেষ মানে ওই মানে একটা সার্কেল যদি আমি করি, আমার কাছে সে ঘুরে ফিরে রেসপেক্টটাই আসে, কারণ আমি এই কাজটা করছি টাকা পয়সার জন্য না, টাকা পয়সাটা আমার কাছে বাই প্রোডাক্ট, আমি কিন্তু করছি রেসপেক্টের জন্য। আর যদি রাস্তায় কেউ তোমাকে দাঁড় করিয়ে বলে যে আরে মুকুলদা কেমন আছো, তোমার কাজ আমি দেখি, আমি এটাতেই খুশি, আমি এটার জন্যই কাজ করি। ইনিশিয়ালি তো আমি টাকা পেতাম না কাজটা করে, এখন পাচ্ছি। তো আমার মনে হয় রেসপেক্টটার জন্যই আমি এই কাজটা করি। তো বাবাকে এইটা বোঝাতে ইট টুক মি 6 years, যে না বাবা এইখানেও রেসপেক্ট আছে, এইখানেও তুমি রেসপেক্ট কামাতে পারো। আর মানে ইন্ডাস্ট্রির যা অবস্থা এখন, মা বাবা আমার থোড়ি গ্রামের মানুষ ভাই, ওরা থোড়ি বোঝে যে এখানে কি চলছে না চলছে। ওরা তো বাইরে যেইটুকু দেখে ওইটুকুই ওদের মনে হয় যে না, যে জায়গাটা খুব খারাপ, খারাপই, বাট তার মধ্যেও তো কিছু ভালো মানুষ আছে আমার মনে হয়। তো হ্যাঁ, আর তোর এই ক্রিয়েশন লাইনে ঢোকার আগে একটা জিনিস আমি খুব রেজোনেট করি। আমি ফুটবলটা খেলি, আমি মানে তুমি তো খুবই ভালো। না, একদম না ভাই, এটা তুমি বলো না। না, তো আমি তোর মতো দেখ প্রফেশনালি বা ওরমভাবে কোথাওই খেলিনি, খেলতাম না, বাট আমার মধ্যে ছোট থেকেই একটা স্পোর্টস মেন্টালিটিটা এনগ্রেভড হয়ে গেছে, যেটা কোনো টিম স্পোর্ট খেললে আমার মনে হয় কেউ ডেডিকেটেডলি খেললে সেটা এনগ্রেভড হয়ে যায়। আমার লাইফের প্রত্যেকটা ডিসিশনই আমি একটা প্যারালেল ড্র করতাম যে আমি এটা মাঠে হলে আমি কি করতাম। ওকে, মানে বুঝতে পেরেছি। আমার ইনস্টাগ্রাম যদি তুই দেখিস, আমি নিজের ছবিও পোস্ট করি না, খুব 9 মাসে 6 মাসে একবার করলাম। আমাকে তো আমার টিম জোর জবরদস্তি, মানে আমার ভিডিও তুমি রিলস দেখতে পাবে, কিন্তু ছবি সেরকম এটা দেখতে পাবে না। আমি খুব একটা ছবি পোস্ট করতে পারি না, মানে আমি ক্যামেরা অন হয়ে গেলেই আমি কিরম একটু এরম হয়ে যায়। তো এই ধর পডকাস্টটা শুরু করা, আমার মানে একটা ক্যামেরা অন, আমি একটা মানুষের সাথে কথা বলছি, এটা আমার কাছে যে কি ডিফিকাল্ট একটা জিনিস আমি ওটা বলে বোঝাতে পারবো না। বাট এটা এই ফেজটার সময়ও আমি ভাবতাম যে আচ্ছা মাঠে একটা ডিফেন্ডার আটকে দিচ্ছে আমাকে, আমি মাথায় ভাবি কি করে এটাকে ক্রস করব। অবভিয়াসলি আমার মনে হয় নিজের উইকনেসের উপরে অলরেডি, মানে আমি ক্যামেরার সামনে সত্যি বলছি, আমি তুমি যদি আমার আগের কিছু কাজ সেট অফ ওয়ার্কস দেখো না, তুমি বুঝতে পারবে আই এম ফিলিং ভেরি আনকমফোর্টেবল ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা, ঠিক আছে? মানে আমি করতে চাইছি না, কিন্তু করছি, কেন করছি আমি জানি না, এরকম একটা ব্যাপার। বাট ওইটাই আমার খুব লেগেছিল যে আমি ওই জিনিসটা খুব নিয়ে নিই, মানে যেটা আমি পারছি না সেটা আমি কেন পারছি না, মানে সেইটার ভেতরে এত ঢুকে যায়। তারপরে দেখি আলটিমেটলি, আমি বলছি আমি রিসেন্টলি গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? আমি খুব বাজে গাড়ি চালাচ্ছিলাম, আমি গ্যারেজে একদিন ঢুকিয়ে আমার ওই টেল লাইট ভেঙে দিয়েছি আমার গাড়ির। তারপর আমি দেখলাম যে ভাই না, আমি রাস্তায় কেন গাড়ি চালাতে পারছি না,
আমি সব কাজ ছেড়ে দিলাম, আমি কোনো ভিডিও বানালাম না। আমি আমি ডিসেম্বরের সময় একটা ভিডিওই বানাইনি, মানে টানা 18 দিন কত 4000 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। এই তো তোমার এখানে চলে এলাম সুন্দর। আমি নিয়ে নিই ওটা যে না ভাই করতে হবে, কিছু করার নেই, করতে হবে। এইটা একটা খুব ভালো জিনিস, এটা যদি তুমি করতে পারো আমার মনে হয় যে না ভাই ডিফিকাল্ট সিচুয়েশনগুলোতে কিছুভাবে তো ওভারকাম করাই যাবে। আমি এখন তো ক্রিয়েশনটাই যদি ঢুকি, হুম। কোভিডের সময় থেকে বা না কোভিডের না, পর, কোভিডের অনেক পরে, পরে। অনেক পরে আমি বলছি তো, কোভিডের পরে অভিনয় করা শুরু করি, তারপরে আমার মিউজিক ভিডিও ভাইরাল হয়, শর্ট ফিল্ম ভাইরাল হয়, আর প্রচুর কাজ করি, মানে 40-50টা কাজ করার পরে আমি চেন্নাই চলে যাই আবার আচ্ছা। ওয়ার্কশপ করতে। অ্যাক্টিং শিখিনি তো, শিখতে হবে, একটা ওয়ার্কশপ করে আসি। তারপর যখন কলকাতায় আসি দেখি কাজ নেই, কেউ কাজ দিচ্ছে না। আর প্রায় 1.5 বছর একটা ফেজ গেছে মাঝখানে, কোনো কাজ ছিল না। তো ওই টাইমে প্রেরণা খুব আমাকে ইনফ্লুয়েন্স করে যে ভাই তুই তো এডিটিং, হাউ টু শুট, তুই কেন বানাচ্ছিস না, ইউ উইল অ্যাটলিস্ট আর্ন 10,000 আ মান্থ। আমি যে ভাই আমি পারি না তো এইসব, কী করবো। তো লেজিরও আমাকে স্ক্রিপ্ট লিখে পাঠাতো, আমি করেছি আস্তে 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 আস্তে, তারপরে দুজনের ভিডিও ভাইরাল হয়। তো প্রেরণা খুব ইনফ্লুয়েন্স করেছিল আমাকে কন্টেন্ট ক্রিয়েশন। হয়তো না হলে হয়তো আমি করতাম না, মানে আমি খুব এটাকে ছোটোভাবে দেখতাম ব্যাপারটাকে, কারণ আমি খুব সিনেমা পাগলু এদিকে আবার। তো সেই দিক থেকে আমার মনে হয় প্রেরণা খুব হেল্প করেছে ওই টাইমটাতে আমাকে। তারপরে আস্তে আস্তে প্রেরণাকে আমিও হোস্ট করেছি। আচ্ছা এই সিটে বসার আগে আমার ওর সাথে কোনো কথা হয়নি। আচ্ছা পডকাস্টটা শ্যুট হলো, হুম তারপর ও নিজের থেকেই হ্যাঁ আমাদেরকেও অ্যাজ হ্যাঁ এ চ্যানেল হ্যাঁ। ও নিজের থেকে অনেক হেল্প করলো। তারপর আমরা 2-3 বার দেখাও করেছি। ও বলছে এটা কর, ওইটা কর, এরম ভাবে না কর, না, এরম সে ইজ ভাবে আ গুড কর। গার্ল। এই দিক দিয়ে তো মানে লেজি রোল খুব হেল্প করেছে, হুম, মানে এরমভাবে আমি জানি না কেউ স্বার্থ ছাড়া আর কি কে মানে এরকমভাবে হেল্প করে, কারণ আমি টাকা কামাতে পারছি না সেটা তো ওর হেডেক না, হুম, বাট ও আমাকে ওই বিজনেস পার্সপেক্টিভ দিয়ে যে না তুই এটা করলে হবে, তুই দেখ, আর হলো। আর তার জন্য এখন আমাকে আর 5টা বাজে কাজ করতে হয় না, আমার সংসার চলে যাচ্ছে কন্টেন্ট থেকে, হুম। এটাই তুই অ্যাক্টিংটাই আগে ফোকাস ফোকাস। করেছিলি, হ্যাঁ হ্যাঁ, আমি এখনো তারপর অ্যাক্টিংয়েই এখনো ফোকাস। ফোকাস করছিস। হ্যাঁ হ্যাঁ তারপর ধর ক্রিয়েশনের এপিসোডটায় হুম দুটো তো আলাদা বল গেম পুরো। হ্যাঁ, একটু তো আলাদা, একটু বাট আলাদা, আমার মনে হয় যে প্রসেসটা সেম। প্রসেসটা সেম, প্রসেসটা বাট সেম। অডিয়েন্সের হুম ধর একটা ক্রিয়েশন মানে প্রায় কত 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে ইউ হুম হ্যাভ টু ফিট ইন হুম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাও আবার ভার্টিক্যাল। ভার্টিক্যাল। হুম এদিকে একটা ফিল্ম একটা অডিয়েন্সকে এখন আজকের দিনে 2-2.5 ঘন্টা এনগেজ করে রাখা, ইটস এ ডিফিকাল্ট থিং। পুরো দুখানা দুটোই ডিফিকাল্ট, ডিফিকাল্ট, হ্যাঁ দুটোই কমপ্লিটলি আলাদা। ওই জন্য কমপ্লিটলি আলাদা। হ্যাঁ তো এই তুই বলছিস ক্যামেরার সামনে ইনিশিয়াল একটা হুম রেজিস্ট্যান্স ছিল, হ্যাঁ। সেইটা কি ওই প্রেরণার সাথে কাজ করতে করতেই তখন আস্তে আস্তে করে না, কাটছে? তার আগের থেকেই কেটে কেটে গেছিল, গেছে। তার আগের থেকে কেটে গেছিল, কারণ আমি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। মানে আমি পরপর মিউজিক ভিডিও আমি কিচ্ছু বাদ দিইনি, যার সাথে পাচ্ছি তার সাথে মিউজিক ভিডিও করেছি, মানে। আর ওই টাইমে প্রচুর মানে অনেক, মানে ওই বাদল দাস ক্লিক করার পর আমার কাছে প্রচুর অফার এসছে, বাংলাদেশ থেকে অফার এসছে। হয়নি কাজ সেটা আলাদা ব্যাপার, ওখান থেকে ডিরেক্টর এসে মিটিং ফিটিং করে গেছে, কাজ হয়নি সেটা আলাদা ব্যাপার, বাট আমি এখানে প্রচুর কাজ করেছি। মানে আমার এখন দেখতে গেলে মানে 150-170খানা মিউজিক ভিডিও হয়ে গেছে। কালকেই একটা বেরোলো। কালকেই আবার একটা বেরোলো। তো আমি এখন মিউজিক ভিডিওতে খুব বোর্ড হয়ে গেছি, আমার শুধু একটা ইচ্ছা আছে অরিজিৎ সিং এর সাথে যদি একটা দেখা যাক ইন ফিউচার। আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর প্রাইমারি ফোকাস রাইট নাও? অ্যাক্টিং, গুড সিনেমা, কারণ অলরেডি 27, আমি চাই যাতে 30 যখন আমার হবে, মানে 3 বছর পর, তারপরে মানে 30 to 36 ওই যে স্প্যান অফ টাইমটা, আমার মনে হয় একটা ছেলে যারা অ্যাক্টিং করে তাদের জন্য খুব ভাইটাল টাইম। ওই টাইমে অনেক ভালো প্রজেক্টস হয়, তো সেইটা যাতে আমি করতে পারি তার জন্য এখন থেকে আমি খাটছি, যতটা করতে পারবো। আমি জানি না, মানে আমি যেরকমভাবে প্ল্যান করে রেখেছি সেইটা তো হবে না অবভিয়াসলি, হয়তো তার থেকে খারাপ হবে, নাহলে তার থেকে ভালোই হবে। এবার সেইটা পুরোপুরি ম্যাটার করছে এই 3 বছর কতটা আমি হার্ডওয়ার্ক করছি, কতটা আমি ভালো কাজের প্রতি রেসপেক্ট রাখছি, কতটা আমি মানে অনেস্টির সাথে কাজ করছি। আমার মনে হয় কিছু কাজ প্ল্যান তো হচ্ছে, দেখা যাক, লেটস সি কি হয়। ফর দ্য ফিউচার তুই কি ক্রিয়েশনের সাথে সাথে অ্যাক্টিংটা ব্যালেন্স করতে পারবি সামহাউ? আমি জানি না ক্রিয়েশনটা আমি কদিন চালাতে পারবো, কারণ আমি সত্যি কথা বলছি, আমি তো এখানেই বলছি, আমাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে, তুমি জিজ্ঞেস করলে বলে হয়তো বলছি আমি তোমাকে, আমি ক্রিয়েশন বা কন্টেন্টে সামহাউ, আমি তোমাকে বলছি 10-15টা হয়তো আমি একই প্যাটার্নের কন্টেন্ট করলাম, অ্যান্ড আই গেট বোর্ড, যেইটা আমার সিনেমাতে হয় না। সিনেমাতেও আমি অন্য অন্য রোল পাই, তো সেটাও একটা ব্যাপার।
এবারে যখন ওই একটা হয় না কনসিস্টেন্সি মেনটেন করার জন্য ইউ হ্যাভ টু কিপ ডুইং। আমি যেমন ডিসেম্বরে ভিডিওস দিইনি, আমার রিচ পড়ে গেছে। এই টেকনিক্যাল জিনিসগুলো না আমাকে সামহাও খুব ডিগিন করে, সেটা আমি চাই না, কারণ আমি একটা ক্রিয়েটিভ মানুষ। আমার কাজ হচ্ছে ক্রিয়েটিভভাবে ভাবা, আমার কাজ হচ্ছে করা। কত ভিউজ আসছে না আসছে সেইটার জন্য, ব্র্যান্ডস আসছে কি না সেইটা আমাকে কেন ডিগিন করবে, সেটা তো করা উচিত না। তো এই জিনিসটা আমি খুব কাটাতে চাই। এই জিনিসটা আমার একদম আনহেলদি লাগে, কারণ আমি ইনস্টাগ্রাম একদমই স্ক্রোল করি না। এটা বিশ্বাস করবে না কেউ, আমি জানি। আমি ফোনও খুব কম ঘাঁটি, আমি ইনস্টাগ্রামও, আমি রিলস একদম, এই জিনিসটা নেই আমার মধ্যে। আমার কাজ হচ্ছে শুধু বানাও, আপলোড করো, নিজের কাজ করো, আমি এর বাইরে কিছু করি না। তো এইটা আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব কেটে যাক, কারণ এইটা যতদিন না কাটছে, ওই যেইটুকু টাইম আমাকে মাথায় ডিগিন করছে যে না ভাই তোর রিচ পড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তোর ব্র্যান্ডস আসবে না, তোর ফলোয়ার্স বাড়ছে না। তো এই জিনিসগুলো আমি আমার খুব নিজেকে আনহেলদি লাগে। তখন আমি একটু খিটখিটে হয়ে যাই, মায়ের সাথে একটু ঝগড়া হয়ে গেল, বন্ধুদের সাথে একটু ঝগড়া হয়ে গেল, সেটা আমার ভালো লাগে না। তো আমার মনে হয় যে সিনেমাটা এই জায়গাতে খুব একটা কাম, একটা খুব পিসফুল তোমাকে জায়গা দেয়। আমি যখন ভালো একটা সিনেমা দেখি, আমি খুব হ্যাপি হয়ে যাই। সেটা একটা থ্রিলারও হতে পারে, যে কোনো সিনেমা হতে পারে। আর সিনেমা নিয়ে ভাবা আমার মনে হয় ইটস আ গুড থিং, বিকজ আমি যদি ওইটা না করতাম, আমি কিন্তু এটা করতে পারতাম না। তো আমি অ্যাক্টিং নিয়ে এখন ফোকাস থাকি, স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট পড়ি, নিজেকে যতটা এনগেজ রাখা যায় অন্যান্য কাজে, এই সব জিনিসগুলোর থেকে দূরে। তো আমি ওই জন্য এখন গিয়ে একটু ঠিক হয়েছে যে আমাকে এতটা ম্যাটার করছে না, আস্তে আস্তে আমি চাই যাতে ম্যাটার না করে। এবারে সেটা তখনই হবে যখন আমি কমপ্লিটলি বন্ধ করে দেবো, কারণ আমি এখন দেখেছি ভুবন বাম শুধু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো রিলস ছাড়ে না, কোনো ভিডিও যায় না, কিচ্ছু যায় না। একটা ক্রিয়েটার যে 14 বছর ধরে কন্টেন্ট বানিয়ে এসছে, আমরা তো বাচ্চা তার কাছে, সে এখন অবধি বানায় না, তাহলে তার কিছু তো রিজন আছে। কারণ অ্যাক্টিং জিনিসটাই আমার মনে হয়েছে ওরকম, তুমি যখন একটা ভালো স্ক্রিপ্টের ওপরে কাজ করবে, তুমি চাইলেও তুমি 10 দিনে 10টা রিল বানাতে পারবে না। তোমার এনার্জিটা ডেভিয়েট করবে ফার্স্ট অফ অল। তুমি একটা ক্যারেক্টার গ্রাফ বা ক্যারেক্টার আর্ক তুমি রেডি করছো, সেইখানে যদি তোমার কন্টেন্টের ইনফ্লুয়েন্স চলে আসে, দ্যাটস আ ভেরি ব্যাড থিং আমার মনে হয়। তো সেই জায়গাটা বানাবার চেষ্টা করছি, যাতে একটু কম দিলেও কিছু যায় আসে না, আমার অন্য জায়গা থেকে কিছু একটা মানিটারি সাপোর্ট চলে আসছে। আমি কিন্তু কন্টেন্টটা, আমি আবারও বলছি, আমি কিন্তু ওই টাকার জন্যই আমাকে আমি প্রেরণা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল ওই জন্য, যে ভাই তোর টাকা তো চলে আসবে, আমি কিন্তু ওই জন্যই বানানো চালু করেছিলাম। তারপরে আমার মজা লেগেছে, আমি বানিয়েছি, সেটা আলাদা ব্যাপার। বাট আমার মনে হয় এটা আমি একদমই, মানে আমি এটা সারা জীবন তো করে যেতে পারবো না, ইম্পসিবল। কারণ আমি অনেক ক্রিয়েটার্সদের হোস্ট করেছি, এবং এমন একটা সময় আমি পডকাস্টটা শুরু করেছি যেখানে মানুষ 1 মিনিটের রিল হার্ডলি দেখে, 20-30 সেকেন্ড, 10 সেকেন্ড ফ্লেক। তো সেখানে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্ট করছি, নতুন, ফ্রম দ্য স্ক্র্যাচ। আমি নোন ফেস নই, আমি নোবডি। তো সেখানে অলরেডি কনসিডারিং মাই গেস্ট লিস্ট 1.5 বছরের, আমার যা নাম্বার সেটা খুবই খারাপ, এটা খুবই খারাপ। বাট আই এম ফাইন উইথ ইট, কারণ আমি নাম্বার ওরিয়েন্টেড মানুষ নই। আমি যদি এখন আমার মনে হয় নাম্বারস শুধু অ্যাকাউন্টেই তুমি দেখো, ব্যাংক অ্যাকাউন্টে কত আছে, এই সব নাম্বারসে যেও না। একদম, আমি যদি নাম্বারস আমার নিজের দেখি, আমার সব থেকে নাম্বারস কম হিসেব মতো, সব প্ল্যাটফর্ম মিলিয়ে যদি তুমি দেখো। কিন্তু আমার ওটাকে আমি মাথায় লাগাই না, আমি শুধু দেখি ভাই অ্যাকাউন্টে ঠিকঠাক আছে, আমি সার্ভাইভ করতে পেরে যাবো, দ্যাটস ইট। আগে খুব নাম্বারস নিয়ে আমি করতাম যে না কেন যাচ্ছে না ভাই, কেন হচ্ছে না ভাই, কেন কেন কেন, তারপরে দেখলাম যে কেন 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 এত কেন 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 করছি, যে কাজই হচ্ছে না। এইটা হতে দিলে চাপ আছে। আমি কয়েকজনকে এটাই জিজ্ঞেস করতাম, কারণ আমি যখন একজন অ্যাক্টরকে হোস্ট করি আর আমি যখন ক্রিয়েটারকে হোস্ট করি, ওদের থট প্রসেস কমপ্লিটলি আলাদা। মানে একজন ক্রিয়েটার তার নেক্সট 30 দিনের রিলস রেডি, প্রায় শিডিউলড, যে আজকে এটা, কালকে ওইটা, তারপরে হ্যাঁ, মানে সেটাই করতে হয়। মানে যে তোমাকে যদি এইখানে গেমটা তোমাকে ধরতে হয়, তাহলে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। এর একটা পয়েন্ট আছে। আমি বলছি, আমি ডিসেম্বর থেকে আমি আজ অবধি টিল নাও 10খানা ভিডিও আপলোড হয়েছে, যেটা জেনারেলি হয় না। আমার কিন্তু 20 থেকে 25টা ভিডিও আপলোড হয়, তো রিচ পড়ে গেছে। কারণ আই টুক টাইম, আমার একটু মি টাইম দরকার ছিল, আমার একটা কাজে মানে শুটিং চালু হবে, সেটার জন্য একটা প্রেপ ছিল, সেটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার ছিল, তো ক্যারেটে ফ্যারেটে করতে হবে, সেগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার ছিল। এবার সেই জায়গাটা আমি টাইমটা কোথায় দেবো, আমি তো একটাই মানুষ, আমি চাইছি ওই কাজটাই যাতে ভালো করে হয়, তো এইদিকে ঢিল হয়ে গেছে। আমি এটাই সাস্টেনেবিলিটিটা আমি বুঝে তুমি উঠতে ভাবো পারি না, না আমি যদি ভাবো আজকে যদি আমি পডকাস্টে না আসতাম, আমি শ্যুট করতাম আজকে রিলস, ঠিক আছে, এবার আমার টিম সারাদিনে 4টে রিল শ্যুট করে দিত বা 5টা রিল শ্যুট করে দিত,
আমি নিজেদের যখন সিনেমা আমরা শ্যুট করি, আমরা সারাদিনে 4খানা সিন শ্যুট করি মাত্র। কেন? যাতে আমার ব্রেনে হ্যাম্পার না হয়, যাতে আমি আরামসে সময় নিয়ে করতে পারি। তো সামহাও তোমার মনে হচ্ছে না যে এটা মানে একটা ওই হয় না, কোয়ান্টিটির একটা ব্যাপার আছে যে তুমি কটা ভিডিও দিচ্ছ। কারণ বাকি আমি যদি ধরি 1,00,000 ক্রিয়েটার আছে গোটা বাংলাতে, তারা তো ডেলি ভিডিও পোস্ট করে না। ওই গেমটা ধরার জন্য তোমাকে ভিডিও পোস্ট করতে হচ্ছে। র্যাট রেস তো আছে হালকা, এটা তো আমিও মানি। রোজ ক্রিয়েটার বাড়ছে, হ্যাঁ, রোজ। হ্যাঁ। সবাই এখন দেখছে যে এর this is a মার্কেটটা proper- আরো উঠবে হ্যাঁ। আমার মনে হয় হুম। ফিউচার। তো সেইখানে আমার ওটাই প্রশ্ন ছিল, বাট এখন তুই যত বলছিস আমার তোর থট প্রসেসটা আরও ক্ল্যারিটি আসছে যে দিস কান্ট বি সাস্টেইনড। মানে এই একটা লাইফস্টাইল যে না। 30 দিনে 30টা রিল, কয়েকজন আবার দিনে 2টো করে রিল পোস্ট করে। মানে ইনিশিয়ালি আমিও করেছি, হ্যাঁ, আমিও করেছি 2টো করে। আমি বলছি আমি সকালে একটা করেছি, বিকেলে একটা করেছি, নাহলে হয়তো ওই র্যাট রেসে ঢুকতে পারতাম না। এটা ব্যাপার তো আছে। আর ওটা সত্যি রেজাল্ট আসে। হ্যাঁ, মানে এসছে, বলবো না যে একদমই আসেনি, এসছে, নাহলে তো আজকে এরকম হতো না। আমি যদি রোজ একটা করে রিল পোস্ট করি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তাহলে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে দেখছে যে এ বেশি এনগেজ করছে। মানে হাউ ডাজ এনগেজমেন্ট ওয়ার্ক? দেখো, এটা তো ফার্স্ট অফ অল আমার মনে হয় যে রিলেটেবিলিটি ম্যাটার করছে, হুম যে তুমি কতটা রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছ, তুমি কি, তোমার কি নিশ ফার্স্ট অফ অল। অ্যান্ড তারপরে তোমার অডিয়েন্স সেই ভিডিওটা পছন্দ করছে, হুম তোমার নন ফলোয়ার্স যারা দেখছে, তোমাকে যারা ফলো করে না বা চেনে না, তারা রিলটা এনজয় করছে কিনা। কারণ ওখান থেকে ইউ উইল গেট ফলোয়ার্স। যদি কারো ভালো লাগে, হি অর শি উইল ফলো ইউ, হ্যাঁ না? তো আমার মনে হয় যে ইনিশিয়াল যে চালু করছে তার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ আমি বললাম না, ওই র্যাট রেসে ওকে ঢুকতে হবে। ওই ঢোকাটাই ইটস ভেরি টাফ। ঢুকে গেলে তখন তো গেম বুঝে যাবে আরামসে। বাট ওই ঢোকার জন্য এই যে রিল বানানো, রিলেটেবলভাবে বানানো, বাকি যারা, আমি যদি এখন কলকাতার 10টা আমি টপ ইনফ্লুয়েন্সার বা টপ কন্টেন্ট ক্রিয়েটার্স বার করি, তাদের প্যাটার্নের মতন কন্টেন্ট হচ্ছে বা তাদের থেকে বেটার হচ্ছে, লোক কেন তোমায় ফলো করবে, এই জিনিসগুলো খুব ম্যাটার করছে। তুমি অনেক ক্রিয়েটার্স দেখতে পাবে যাদের হয়তো 8,000 বা 9,000 ফলোয়ার্স, তাদের ভিডিওতে 22 মিলিয়ন ভিউজ। আমারই এখন অবধি একটা হাইয়েস্ট এসছে 22 না 23 মিলিয়ন। আমি এত বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি, তাদের ভিডিওতে খুব ভিউজ, কিন্তু লোকে ফলো করছে না। তাহলে তার কন্টেন্টে কিছু একটা প্রবলেম আছে। সে এমন একটা কন্টেন্ট বানাচ্ছে যার জন্য লোকে ওকে ফলো করছে না, বাট ভিডিওটা এনজয় করছে। তোমাকে ভিডিওটাও ভালো লাগাতে হবে, তোমাকে নিজেকেও ভালো লাগাতে হবে অডিয়েন্সের কাছে। এবার অডিয়েন্স তোমাকে ভালোবাসবে কিনা সেটা তো উপরওয়ালা, ভাই আমি কি করবো সেটা। যেহেতু তো সিনেমাটোগ্রাফির একটা নলেজ আছে, হ্যাঁ, আমি নিজেই করতাম সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, তো এই রিল যখন শ্যুট করছিস, ডাজ দ্যাট নলেজ হেল্প ইউ এনহ্যান্স? একদম একদম, এনি ডে। আমার মনে হয় যদি ফিল্ম মেকিং ইজ আ প্রসেস, ইটস আ মিনি প্রসেস। একদমই। কারণ সেম জিনিস হচ্ছে, তোমাকে লিখতে হচ্ছে একটা সাদা পেপারে যেটাতে কিচ্ছু লেখা নেই, ইউ হ্যাভ টু রাইট। তারপরে তোমাকে সেটা নিয়ে ভাবতে হচ্ছে, ভেবে তুমি প্রোডাকশনে মানে শ্যুট করছো, তুমি এডিট করছো, তুমি কালার করছো, ভিডিও পোস্ট হচ্ছে। সেম প্রসেস, শুধু প্রসেসটা একটু ছোট, বিকজ টাইম ডিউরেশনটা ছোট। আমরা এখন মেছো শ্যুট করলাম, আমরা মনে হয় 12 দিন শ্যুট করেছি। একটা বাংলা ছবি 10 দিন শ্যুট হয়, আমরা একটা ভার্টিক্যাল সিরিজ 12 দিন শ্যুট করেছি টাইম নিয়ে। তো ইটস আ মিনি প্রসেস। আমার মনে হয় প্রসেসটা সেমই, শুধু ডাইমেনশনটা হয়তো আলাদা হতে পারে, প্রসেস তো পুরোপুরি সেম। যদি তুমি ওই ন্যারেটিভ বা স্টোরি টেলিংওয়ালা ভিডিও বানাও, তাহলে প্রসেসটা সেম। হ্যাঁ, এবার আমি এটা র্যান্ড ভিডিও বানাচ্ছি, ওটা তো 5 মিনিটে হয়ে যাবে। ফোনের ক্যামেরা খুলছে, আমি করে বকলাম, জাস্ট একটা মিউজিক দিলাম, কাটলাম, পোস্ট করে দিলাম। প্রসেসটা লগভগ সেমই আমার মনে হয়। তো ক্রিয়েটিভ ব্লক হলে কি করিস? গিটার ফিটার বাজাই একটু, একটু সিনেমা দেখি। কারণ আমার মনে হয় সিনেমা দেখলে আমি যে ক্রিয়েটিভ ব্লকেজটা হচ্ছে আমার, না ওই ব্লকটা সামাও ভাঙে। কারণ আমি মালায়ালি সিনেমা প্রচুর দেখি, আচ্ছা। আর মালায়ালি থ্রিলার তো আমার সেই লাগে। মানে আমাকে যদি তুমি বলো যে তোর কোন জনরের সিনেমা ভালো লাগে, তাহলে হয়তো আমি বলবো রমকম। কিন্তু আমার মালায়ালি থ্রিলার দেখতে হেভি লাগে, কারণ ওই যে তোমাকে আনফোল্ড করতে হচ্ছে, তুমি যে একটা একটা করে জাস্ট হয় না ওই পেঁয়াজের এগুলোকে খুলছো, ওই যে মাথা লাগাচ্ছ, তোমার ক্রিয়েটিভ ব্লকেজ এমনিই দূর হয়ে যাবে। তারপরে তুমি রেস্ট নিয়ে নাও, সিনেমাটা দেখে তুমি পরের দিন দেবে ফ্রেশ। আর নাহলে আমি খাবার খাই। আমি খুব খাবার খেতে ভালোবাসি, খাবার খেয়ে নি ভাই। তো ক্রিয়েটিভ ব্লকেজ হয়, মানে খুবই হয়। আমার মাথায় যখন আইডিয়া আসে না,
আরেকটা খুব ভালো উপায় হচ্ছে, যদি তোমার কাছে বন্ধু বান্ধব থাকে বা নিজের টিম থাকে বা এমন কেউ থাকে, নিজের মা বাবাও হতে পারে, যার সাথে তুমি ক্রিয়েটিভ কথাবার্তা বলতে পারো, আচ্ছা। আমার মনে হয় সেইখানেও তুমি যদি ডিসকাস করো, তো কিছু না কিছু তো তুমি একটা পেয়েই যাবে। হুম বা তুমি রাস্তায় বেরিয়ে যাও, জাস্ট র্যান্ডম, হুম তো মাথা খুলে যাবে। আমি করি এগুলো। হুম। আমি মাঝে মাঝে মেট্রোতে চেপে যাই, জাস্ট র্যান্ডম, এমনি এখান সবাই থেকে তো ছবি দক্ষিণেশ্বর। তুলতেই দাঁড় দাঁড় করিয়ে না, দেবে। মাস্ক ফাস্ক পরে বেরিয়ে যাই, অত জনেও চেনে না, অত চাপ হয় না আমার। মাস্ক ফাস্ক পরে বেরিয়ে যাই, সুন্দর মেট্রোতে একটু গান শুনতে শুনতে যাই, আবার ঘুরে চলে আসি। আমার মনে হয় এগুলো বেশ ভালো। বা হাঁটতে বেরিয়ে যাও, এগুলো তোমাকে না, তুমি যতটা এনভায়রনমেন্টের সাথে তুমি একটু নিজেকে কোপ আপ করিয়ে নেবে, আমার মনে হয় তত এই ডিলেমাগুলো, কারণ এগুলো অ্যাকচুয়ালি একটা ডিলেমা। আমার মনে হয় ক্রিয়েটিভ ব্লকেজ আমাদের মাথায় তো এরকম নেই যে ভাই ওটা পুরো ব্লক ফ্লক হয়ে গেছে, হুম তুমি ভাবতে পারছো না। তো এমন কিছু করো যেটা তুমি ভাবতে পারবে। হুম। মানে তুমি রাস্তায় বেরিয়ে যাও, তুমি 10 জনকে দেখো, জাস্ট অবজার্ভ করো। এগুলো আমি করি আমার প্র্যাকটিসের জন্য, আমি জানি না সবাই করে কিনা, বাট আমি বলছি না, আর কি, অনেকেই সাজেস্ট করে করতে ওটা। পারি, সাজেস্ট করছি যে না, তোমরা এগুলো করতে পারো। আর ক্রিকেটটা এই যে ছেড়েছিলি পড়াশুনোর জন্যেই। মানে এইটা তো কিভাবে কোথার থেকে হয়ে গেল আমি জানি না, এটা পুরোপুরি আমার মনে হয় গডস প্ল্যান। হুম কারণ ক্রিকেটটা ছেড়ে আমি পড়াশোনার জন্য পুরো চলে গেছিলাম আন্ধ্রা। তারপরে আমাকে ওখান থেকেও বলা হয়েছিল যে তুমি এনওসি দিয়ে তুমি এখানে রয়ে খেলো। বাট তারপর আমার বাবা আমাকে বললো যে না, দরকার নেই, তুই 11-12টা পড় ভালো করে। আমার মনে হয় দুটো বছর তুই প্র্যাকটিসে থাক ওখানে। আমি প্র্যাকটিস করেছি ওখানে, হুম আমি টেবিল টেনিসও খেলি, তো টেবিল টেনিসও খেলতাম ওখানে। হুম তো আমি খেলতাম জাস্ট ওই শরীরটা ফিট রাখার জন্য। তারপরে যখন এখানে ফিরলাম, আবার আমি সেকেন্ড ডিভিশন খেলছিলাম কলকাতায়, হাওড়া স্পোর্টিংয়ের হয়ে। তো তারপরে ক্রিকেটটা ছেড়ে যায়, কারণ আমি কলেজ ফটোগ্রাফি, আমার শুক্রবার অবধি কলেজ হতো, শনি রবিবার আবার ক্লাস থাকতো ফটোগ্রাফি, আমি কোপ আপ করতে পারছিলাম না। মানে ঠিক আছে ভাই, অনেক খেলে নিয়েছি, থাক। বাট ওই একটা তো ছিল হুম। ভেতরে কোথাও, যদি পারতাম একটু খেলতে। এখন আফসোস হয়। না, আফসোস আর নেই। হুম আমার ভাল লাগে যেটা আমি করছি, হুম মানে এটাই লেখা ছিল আর কি, এটা তো ডেস্টিনি, এটা কিছু করার নেই। আর ক্রিকেটটাও আমার খুব ভালো লাগার জায়গা ছিল, তো তার জন্য খেলেও নিলাম। হুম এত বড় বড় স্টেডিয়ামে কোনোদিন খেলতে পারবো জানিনি, মানে হুম আমি জানতাম না। হুম তো সেটাও খেলে নিলাম। চিন্নাস্বামীতে ডেবিউ হবে সেটাও তো কোনোদিন ভাবতে পারিনি ভাই, আমি কেঁদে দিয়েছিলাম লেজিট। মানে যেদিন আমি প্র্যাকটিস করতে যাই ম্যাচের আগের দিন, বনিদার সামনে আমি যাচ্ছি, আমি একটা জাস্ট এরকম ভিডিও করছি, আমি ভিডিওটা আমার ফোনেও আছে, একদম ছোট্ট একটা ভিডিও, এরকম করে যাচ্ছি। তো আমার পেছন থেকে বনিদা যেতে যেতে বলছে, কিরে মুকলা, কেমন লাগছে? ঠিক আছে, এরকম করে আমি আমি ভালো লাগছে, তারপরে ভিডিওটা অফ করে দিয়েছি, চোখে পুরো জল। হুম আমি জাস্ট এরকমভাবে দেখছি, আমি বলছি আমার খেলতে হবে কালকে এই মাঠে। হুম সারিয়াল এক্সপিরিয়েন্স, মানে আমি ওটাকে বলেই বোঝাতে পারবো না। আমি যখন ফার্স্ট উইকে আমাদের টিম খুব মার খাচ্ছিল, আমাকে যিশুদা ট্রাস্ট করে বল দিল 5 নম্বর ওভারে। ফার্স্ট বলটা বিট হয়েছে, সেকেন্ড বলে উইকেট, সৌরভ দা এসে বলছে বড় মাঠের প্লেয়ার তুই, আমি জানতাম তুই বড় মাঠের প্লেয়ার। আমি চিৎকার করছি, আমি দেখছি 50,000 মানুষ, আমি নিজের আওয়াজ শুনতে পাচ্ছি না। আমার আমার বাবার এত ভালো লেগেছে, হুম কারণ বাবা নিজে খেলতো। একটা টাইম ছিল, হয় ক্রিকেটের লবি, আগে আরও হতো, এখন অনেকটা কম। তো বাবা দেখেছে আমাকে কাঁদতে মাঠে বসে। ম্যাচ শেষ হয়েছে, বাড়ি গেছি, বাবা তখন কেঁদে দিয়েছে ফোন হুম করে আর কি, যে সবাই মিলে খেলা দেখছিল থানাতে। বলছে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আর এর থেকে বেশি কিছু বলেনি। হুম আর আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি কোনোদিন ভাবিনি এটা। এগুলো আমার মনে হয় লাইফের পার্কস। তুমি কর্ম ভালো করে যাও, বাকিটা উপরওয়ালা দেখে নেবে। আমি কোনোদিন চাইনি, আমি চেয়েছিলাম ছোটোবেলায়, বাট এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে আমি কোনোদিন ভাবিনি যে আই উইল প্লে। হুম আমি ক্রিকেট প্রায় 10 বছর খেলছিলাম না মাঝখানে, তারপরে আবার প্র্যাকটিস চালু হলো, রেগুলার প্র্যাকটিস। এই বছর যেরকম সিসিএলে আমি হয়তো স্কোয়াডে থাকবো না, কারণ আমি একদমই প্র্যাকটিসে যাইনি, কাজবাজের চাপে। আমি ভেবেছি 2026টা আমি ফাটিয়ে কাজ করবো। আচ্ছা। তো কাজটা আমি করতে হবে, নাহলে ওই আবার বললাম ক্রিকেটার তো আর হতে পারবো না, কাজটা তো করতে হবে আমাকে। ক্রিকেট পরেও খেলতে পারি, বাট মাঝে মাঝে খেলতে চলে যাই, ওই আর কি। বাট হ্যাঁ, ইটস এ গুড এক্সপিরিয়েন্স। আমার পুরো একটা মনে হলো যে না ভাই, যদি আইপিএল আজকে খেলতাম, এরকম একটা এক্সপিরিয়েন্স হতো, সেটা আমাকে ভগবান দিয়ে দিল। আই এম ভেরি থ্যাঙ্কফুল, আমার খুব ভালো লেগেছে এটা। আমাদের প্রথম আলাপটা আমি বলে দিই আমার ও অডিয়েন্সকে। খেলতে গিয়ে আমাদের একটা ফুটবল খেলার প্ল্যান হয়েছিল, সেখানেও এসছে। এবার আমি অফকোর্স জানি ও পেস বল করে। এবার অফকোর্স আমরা বাঙালি, সময় কেউ যাই না, সময়তে আমরা দুজন পৌঁছেছি। এবার আর 2-4 জন ছিল। এবার ফুটবলে আমরা সব জুতো টুতো পড়ছি। এবার ও দেখতে পেয়েছে বল,
এবারও মাঠে ঢুকে গেছে, ও বলছে ব্যাট করো। আমি বলছি, ভাই পাগল, আমি তুই ফুলামে বল করবি, আমি ব্যাট করবো, তুই তো মাথা ব্যথা খারাপ আছে? আমি বলছি না না, আমি জুতো পরছি, আমি পরে নামবো। তো অসম্ভব ওর, তাও আস্তে আস্তে বলটা করছিল বলে, নাহলে ইজ অ্যান এক্সেপশনাল প্লেয়ার। এবং তোর ওই খেলাটা আমি ওটা হটস্টারে ছিল তো, হটস্টার, হ্যাঁ আমি দেখেও ছিলাম, কারণ ওইটার বোধহয় একটা স্টোরি বা কিছু প্রেরণা দিয়েছিল। হ্যাঁ প্রেরণা, তো ওরা তখন সবাই আমি, ম্যাচ হ্যাঁ, দেখছিল তো and they তখন were- আমি দেখলাম যে তুই খেলছিস, তখন আমি হটস্টারে গিয়ে আমি দেখলাম ওই খেলাটা, দেখছিলাম। না খুব মজা হয়েছে, মানে আমি কোনোদিন বিশ্বাসই করতে পারিনি। আমি যখন আর অ্যাকচুয়ালি জ্যামার থাকে তো আমাদের ফোন অ্যালাউড থাকে না ডাগ আউটে, আচ্ছা। ফোন তো ভেতরে সব ড্রেসিং রুমে ছিল ফোন। আমি যখন ম্যাচটা শেষ হয়েছে ওয়াশরুমে ঢুকেছি, আমি, যিশুদা, সৌরভদা, মনিদা, আমি টিমের জুনিয়র, সব থেকে ছোট। আমি তো খুব নার্ভাস, কি বলবে, কারণ 3টে উইকেট নিয়ে নিচ্ছি, ম্যাচ জিতে গেছি। ভাবছি ম্যান অফ দ্য ম্যাচে কি আমি পাবো, আমার মাথায় এসব ঘুরছে। যিশুদা বলছে ভালো বল করেছিস। আমি বললাম আরো কিছু হয়তো বলবে, কিছু বললো না। সৌরভ বলছে আরে ওইটুকুই বলে, এর বেশি বলে না ভাই, এর বেশি বললে বার খেয়ে যাবে, পরের দিন মার খেয়ে যাবি, কোনো দরকার নেই। তারপরে অন্য টিমের সব এসছে, সুদীপ কিচ্ছা ফিচ্ছা এসছে, সবাই এসছে, বলছে গুড বল, খুব ভালো গেম হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, শুধু খুব ভালোই শুনছি। দিয়ে ফোনটা ধরেছি, দেখছি প্রচুর ফোন এসছে ভাই, প্রচুর ফোন। আমি নিজেকে কোনোদিন এত ইম্পর্টেন্ট ফিল করিনি। আমি বললাম ভাই বিয়েতেও তো মনে হয় এত ফোন আসবে না ভাই। ফোন টোন এসছে, আগে তো মা বাবাকেই ফোন করেছি, মাও বলছে খুব ভালো লেগেছে। আমি তখন, দেখো তুমি ক্রিকেট খেলতে দিতে না, তুমি যদি না খেলতে দিতে তাহলে কি হতো। বাট হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে, ভেরি থ্যাঙ্কফুল। সৌরভদাকে তো খুব থ্যাঙ্কস জানাই, এটা সৌরভদা না থাকলে তো হতোই না এটা। টেনিস বলে একদিন বল করছিলাম, বলছে তুই সিসিলে প্র্যাকটিস আয় তো। আমি, ঠিক আছে যাবো। আমি কিন্তু ডিউসে অনেক বছর খেলিনি, বলছে তুই আয় না। তারপরে ওখান থেকেই সৌরভদাকে আমি হোস্ট করেছি, তো সৌরভদা এক্সেপশনাল হিউম্যান বিং, মানে এত একদম সাপোর্টিভ, একদমই, এত সাপোর্টিভ। আমি তো নিজের ছেলের মতন একটা ট্রিট করে। আর যেদিন আমি জানতাম না আমি খেলবো কিনা, তো হোটেলের বাইরে নিচে সবাই আড্ডা দিচ্ছিল, এবারে স্বাভাবিক আমি তো ছোট, আমার তো একটু ভয় ভয়েই থাকি। সৌরভদার সাথে ব্যাপারটা খুব চিল, মনিদার সাথে চিল, যিশুদাকে তো একটু ভয় লাগে, অনেক সিনিয়র। সৌরভদাও সিনিয়র। সৌরভদা আমাকে ডাকলো, বললো তুই কাল খেলছিস, কাউকে বলবি না, তোকে বলতে বারণ করা হয়েছে। ঠিক আছে থ্যাংক ইউ, তুই যাতে মেন্টালি প্রিপেয়ার করতে পারিস, চিন্নাস্বামী আফটার অল, বেশি নস্টালজিক হয়ে যাস না আবার, মানে একটা অন্য আবেগে চলে যাস না, বল করবি শুধু, ঠিক আছে, বেশি ভাববি না, বড় মাঠ। বললাম ঠিক আছে। তারপরে যখন বল দিয়েছে, তারপরে তো শেষ। ভগবান দেখে নিয়েছে। হ্যাঁ, সৌরভদা বলছে ভাই আমি আগে দাঁড়িয়েছিলাম, প্রথম বলটা সৌরভদা মুখের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমি সৌরভদাকে বলেছি ওটা তোমাকে আমি একটা ফ্রেম করে দেবো, ওই যে ক্যাচটা নিয়েছিল। ও আরও 4 পা না 5 পা পিছিয়েছে, যে বলের পেস অনেক বেশি, ধরতে পারবো না। আর তারপরে বলটায় ক্যাচ এসছে পুরো এখানে। আচ্ছা, এবার আমরা একটা সেগমেন্ট করি শেষের দিকে, দ্য পিকচার জোন বলে। পিকচার জোন, সেখানে আমি তোরই Oh, ইনস্টাগ্রাম wow! তোরই ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে ছবি, কিছু ছবি আমি নিয়েছি। আচ্ছা ওর মধ্যে আমি আগের থেকেই বলি, একটা ছবিতে তুই একটু ডিসঅ্যাপয়েন্টেড হবি, আই এম সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একে একে ছবিগুলো আমরা দেখাবো, ওকে আর ওই ছবিগুলোই আমরা ডিপ ডাইভ করবো ওকে সেই ওকে, মানুষগুলোর সাথে শিওর শিওর শিওর, বা সেই সময়ের ব্যাপারে। একদম একদম একদম। প্রথম ছবিটা ও ও ওয়াও, এটা আমাদের পাঞ্জাব কিংসের সাথে পাঞ্জাব কিংস বলছি, পাঞ্জাবের সাথে ম্যাচ, মানে হার্ডির সাথে ম্যাচ। আমরা বেরোচ্ছি, হুম হোটেলের বাইরে তোলা ছবি, হুম সবাই রেডি হয়ে আছে, যিশুদা তখনও রেডি হয়নি যা দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, আমরা এটা খেলতে যাচ্ছি ফিরোজ শাহ কোটলাতে, তার আগে। সিসিএল এর কোয়ালিটি অফ ক্রিকেটটা ইজ প্রিটি ডিফিকাল্ট। না, ইটস প্রপার ক্রিকেট, হুম মানে জাস্ট লাইক এনি আদার। তুমি বিজয় হাজারে দেখে নাও, বা মানে প্রফেশনাল ক্রিকেট যেরকম হয়, এখানে সবাই কিন্তু অল আর ক্রিকেটার্স। শতদীপ সাহা, ওই যে তুমি দেখতে পাচ্ছ শতদীপ দা, শতদীপ দা আগে ত্রিপুরার হয়ে রঞ্জি খেলতো, যিশুদা তো খেলতোই ক্রিকেট, আর বলার কিছু নেই। বনিদাও ক্রিকেট খেলতো, সবাই এখানে ক্রিকেট খেলে, মানে ইউসুফ দা যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আমাদের টিমের খুব ইম্পর্টেন্ট একজন ব্যাটসম্যান। উদয় দা অলরাউন্ডার, আমাদের কোচ তার পাশে আক্কি স্যার, সবাই সবাই। পিন্টু দা তো ইন্ডিয়ার স্কোয়াডে ছিল, মাসিওর ছিল। সবাই এখানে ক্রিকেটার, মানে নেই যে যে ক্রিকেটার নয় এখানে আর কি, বেসিক্যালি সবাই ক্রিকেটার, সবাই ক্রিকেট খেলতো ছোটবেলায়। তো ওই যে বললি প্রথম কলটা তোর ব্যাঙ্গালোর দিয়ে খেললি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো
ওই এটা প্রথম ম্যাচটা ব্যাঙ্গালোরের গেল পরে, মানে তারপরে ব্যাঙ্গালোরের পরে এই দিন সকালবেলায় ব্রেকফাস্টে মুম্বাইয়ের টিম পুরো ছেকে এসে ধরেছে যে ক্যা খেলা ভাই তুই। শরৎ কেলকার এসে পেছন থেকে বলছে আমাকে, ভাই ঠিক আছে আর কি বলবো, যাই হোক। বাট হ্যাঁ, হোয়াট আ ডে, মানে এই দিন আমি খুব মার খেয়েছিলাম, হার্ডি আমাকে 2 6 মেরেছিল, বাট ঠিক আছে। হার্ডিও তো প্রফেশনালি বোধহয় ইন্ডিয়া ইন্ডিয়া খেলতো ইন্ডিয়া খেলতো, হ্যাঁ। কারণ ভাই ও সেদিন 6 মেরেছে, একটা ফুল টসে আমাকে পুরো স্টেডিয়ামের বাইরে করে দিয়েছে আমাকে, যাই হোক। বাট হোয়াট আ ডে, খুব খুব একটা ভালো গেছে বাট ওই টাইমটা। কি মানে সুন্দর লাগলো, মানে লাগে এইটা যে তুই ক্রিকেটটাকে ছাড়তে হয়েছিল, হ্যাঁ, বাট হাউ লাইফ গিভস ইউ ব্যাক। অ্যান্ড দিস ইজ এখন সিনেমা হ্যাঁ অ্যাকচুয়ালি। মানে এটাকে আমি যদি আমার লাইফে না হতো, এটা যদি আমি কোনো সিনেমাতে দেখতাম, আমি কিন্তু খুব ইনফ্লুয়েন্স হতাম। হুম তো আমার মনে হয় লাইফ ইজ সিনেমা, হুম তো বা সিনেমা ইজ লাইফ হুম বলা যেতে পারে। নেক্সট ও ভাই, এটা তুমি কোথা থেকে পেলে? উফ, আমি দিস ওয়াজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং পিকচার, আই এম সরি। না 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 না, আরে এটা আমি বলছি, মেদিনীপুরের ঝাড়গ্রামে আমরা থ্যাংক ইউ রিজু শ্যুট করছিলাম 2000, ইফ আই এম নট রং 22, হ্যাঁ 2022। আমরা একটা থ্যাংক ইউ রিজু বলে আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম, সেটা অনেক জায়গায় খুব অ্যাওয়ার্ডও পেয়েছে, এসডির বাড়ির ওখানে মেদিনীপুরে। এটা সেই আমরা রেকি করতে বেরিয়েছি তার আগের দিন, সেই দিনের ছবি এসডি তুলে দিয়েছিল। আর তখন আমরা একদমই মানে খুব কাজ নিয়ে ভাবতাম, কারণ তখন ইনিশিয়াল স্টেজ। বাট এই শর্ট ফিল্মটা অটিজম নিয়ে, আমরা যে শর্ট ফিল্মটা করেছিলাম, এটা প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে বাইরে। কোন একটা কান্ট্রিতে আমার ঠিক মনে পড়ছে না, এটা এসডি ভালো বলতে পারবে। ওখানে 60 না 70টা মানে যারা অটিস্টিক বাচ্চা, তাদেরকে এই সিনেমাটা দেখানোও হয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে, মানে এই কাজটা আমরা হুট করে প্ল্যান হয়েছে, ও 3 4 দিনে লিখেছে, ফোন করেছে, তখন এসডি মেদিনীপুরে ছিল, আমি আদিত্য দা সৌভিক দা 3জন আমরা বাইকে করে গিয়ে আমরা শ্যুট করে চলে এসেছি। নেক্সট মেছো, এটা তো দেখেইছে সবাই, এটা আর কি বলবো বল, তুমি কি জানতে চাও? যদি কেউ এখনো অবধি তাহলে মেছো প্লিজ দেখে দেখেননি, নাও ভাই, প্লিজ দেখে নাও, প্লিজ। প্লিজ দেখে নাও। পেছনেটা নিরঞ্জন অফকোর্স, প্রস্থেটিক হয়েছে। আর এটা আমাদের শুটিংয়ের মাঝখানেই বেসিক্যালি ছবিটা তোলা, মানে একটু ওই লাস্ট এপিসোড যেদিন আমরা শ্যুট করছি বেসিক্যালি। বাট হেল লট অফ এক্সপিরিয়েন্স, মানে মেছো ওয়াজ সামথিং। আমি যদি 2025-এ কোনো কাজ করে থাকি, দ্যাট ইজ মেছো। আমি এটা বুক ঠুকে বলি, আমি অনেক কাজ করেছি, বাট এটাই আমার জন্য অনেক। 2025-এর ইন জেনারেল পুরো, যদি আমি পুরো মানে বাংলাতেই দেখি, খুব কম ভালো কাজের মধ্যে এইটা টপের দিকে একটা কাজ। আমাদের এটা প্রায় 40 কোটির কাছাকাছি ভিউজ হয়েছে, মানে আই এম ভেরি ভেরি হ্যাপি। মানে আমরা এটা প্ল্যানও করেছি তার 6 মাস আগে থেকে, নিরঞ্জন আমাকে অ্যাপ্রোচও করেছে তখন, যে ভাই এটা কাজ হবে, কাজ হবে, কি হবে কখন হবে আমি জানি না। আমরা রিড করলাম স্ক্রিপ্ট অ্যান্ড মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে যে ভাই এরকম কিছু একটা করছি নাকি আমরা, ছিটকে গেছিলাম শুনে। বাট এই কাজটা থেকে যাবে, কাজটা থেকে যাবে। আমার খুব একটা রিগ্রেট থেকে গেছে, এটা এসডিরও রিগ্রেট থেকে গেছে, আর নিরঞ্জনেরও রিগ্রেট থেকে গেছে। আমাদের কাছে যদি বাজেট থাকতো আমরা এটা পুরো হরাইজেন্টালেই করতাম, বাট ইনশাল্লাহ নিশ্চয়ই একদিন। আমার এটাই জিজ্ঞেস করা ছিল যে যখন নিরঞ্জন প্রথম তোকে এটা অ্যাপ্রোচ করলো, তারপর যখন তুই শুনলি স্ক্রিপ্টটা, হ্যাঁ, তখন একটা ভিজুয়ালাইজেশন হয়, বাট তখন আউটপুটটা আমাকে দেখে শুধু এসডি মাঝে মাঝেই বলতো যে চুলদাড়ি কাটবি না, কারণ আমি বলছি আমি টুপি পরে এসেছি, কারণ চুলের খুব বাজে অবস্থা, কারণ আমাকে চুলটা বাড়াতে হচ্ছে। এই মানে যখন বেড়ে যায় তখন ঠিক আছে, কিন্তু এই যে স্টেজটা আমি টুপি পরেই থাকি, কারণ চুলটা খুব খারাপ অবস্থা। তো এসডি আমাকে বলে দিয়েছিল চুলদাড়ি কাটবি না, তো চুলদাড়ি কাটিনি। কেন কাটবো না আমি জানি না, কারণ ও কিছু মাথায় আমি বলছি আমি চুল কাটার আগে আমি এসডিকে একবার ফোন করি যে আমি কি কাটবো, তুমি কিছু ভেবে রেখেছো? তো চুল দাড়িটা কাটিনি। নিরঞ্জন আমাকে বারবার বলেছে ভাই চুলটা কাটিস না, কারণ ওগুলো লাগবে, ওর পেছন দিকে ঘাড়ের পেছন দিকে চুল লাগবে, দাড়ি লাগবে। তো তারপরে যখন শুনলাম, আর আমাকে মাঝে মাঝে বলতো যে সেতার বাজাতে হবে, সেতার বাজাতে হবে, সেতার বাজাতে হবে। ভাই কি মানে বল আমাকে কিছু, তোর হিন্ট ফিন্ট দে ভাই, কি প্ল্যান করছিস কিছু বল। তারপরে যখন আমরা ন্যারেশন মানে আমাদেরকে ন্যারেশন দিল এসডি, ভাই এরকম কিছু একটা করছি নাকি, তারপর ভার্টিক্যালে ভাই। বাট হ্যাঁ, সবার ভালো লেগেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আর সবাই খুব খেটে ভালোবেসে কাজটা করেছি। মানে টু গুড টু গুড টু গুড এক্সপিরিয়েন্স। নিরঞ্জনের সাথে তো প্রথম কাজও, আর মেছো তো মানে ওটাই, মানে আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, মানে নিরঞ্জন মুকুল সব একসাথে হ্যাঁ। ইনিশিয়াল টাইমে শুরু করে। অনেকেই জানে না এগুলো, বাট জানার কথাও না, স্বাভাবিক।
বাট হ্যাঁ, সব একসাথেই। তো আজকে আমি তোমাকেও বললাম অফ ক্যামেরা যে নিরঞ্জন চাইলেই আজকে কিন্তু ওর কাছে সেই মানে হি ইজ ক্যাপেবল অফ হায়ারিং আরও ভালো অ্যাক্টার্স, ডিরেক্টর্স, ডিওপি, বাট ও চুজ করেছে আমাদেরকেই, কারণ আমার মনে হয় এইটা ওর ভালো, ওই যে বলে না যে ভালো মানুষ, এটাই এই সাইডটাই, এটাই অনেকে ভুলে যায়, আর টাকা পয়সা এলে ভুলে যায় মানুষ, বাট ও ভোলেনি। আই এম ভেরি থ্যাঙ্কফুল সেই জায়গা থেকে। আর নাহলে এই কাজটা তো হতো না। আর আমার মনে হয় যে ও ভালো মানুষ বলেই আজকে সবাই ওকে ওকে ভালোবাস ইজ দ্য বেস্ট আমার মনে হয় এই এই আমার এই মনে হয়। আর জন্য। এটা রিফ্লেক্ট করে, তুমি একটা ভালো মানুষকে তো তুমি দুটো কথা বলে জানতে পারবে না, তার বিহেভিয়ার, সে কিভাবে তোমায় গ্রিট করছে, এগুলো অনেকে ফেক করতে পারে, বাট একটা মানুষ তো 6 বছর 7 বছর ধরে নিজেকে সেরকমভাবে মেনটেন করতে পারে না, না মানে সেটা তো অভিনয় করতে পারে না, এত ভালো অভিনেতা আমি দেখিনি। তো আমার মনে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে ও খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, না হলে আজকে এই জায়গাটাও পেতও না। নেক্সট পিকচার। ও ওয়াও, এটা তো দেখে বোঝা যাচ্ছে গাড়ি কিনেছি এদিন। আন্টির শুধু হাসিটা দেখুন আপনারা। মা ইজ ভেরি হ্যাপি, মা ইজ ভেরি হ্যাপি। বাবা শুধু ভাবছে সাফারিটা কেন হলো না, সাফারিটা তো কিনতে পারতিস বুবা। যাই হোক, সাফারির বাজেট ছিল না, তাই নেক্সন কিনে নিয়েছি, আর কি করব। পরে গিয়ে নিশ্চয়ই যদি কোনোদিন পারি নিশ্চয়ই কিনবো, বাবা খুশি হবে, মায়ের মতনই হাসবে হয়তো বাবা। বাবা খুব লেট অ্যাকচুয়ালি, ওই জন্য বাবা হাসছে না, কারণ আমি তার আগে ঝগড়া করছি তুমি নাই আসতে পারতে, তুমি কেনই এসছো। আর মা খুব হ্যাপি, কারণ মায়ের হাতেই ওই চাবি দিয়ে ব্যাপারটা ছিল, আর মা বলছে উফ গাড়িটা। আর মোটু শুধু পুজো করে, আরে ভাই তুই পুজো থামা, একটু গাড়িটার এক্সপিরিয়েন্স তো নেই, একটু বস ভেতরে। বাট হ্যাঁ, খুব ভালো, মানে খুব ভালো দিন ছিল এটা আমাদের। মানে লাইফের আর্কটা আমি শুধু দেখছি। একবার ফোন করে বাবাকে বলছিল যে বাবা আমি পরীক্ষা দিইনি, আমি এটা করবো না। সেকেন্ড সেমিস্টার দেইনি। কাট টু এখন যেটা ও পারসিউ করেছে সেইটা থ্রু থেকে নিজের গাড়ি কেনা, তারপর মেকিং আমাদের ইওর ফ্যামিলি, প্যারেন্টস প্রাউড। আর এই এই আরেকটা খুব ভালো আমার মাথায় এলো, এই যে মালাটা তুমি দেখছো, এরম মালা জেনারেলি কেউ দেয় না, বাট আমি সাউথ ইন্ডিয়ান কালচার খুব বিলিভ করি। সাউথ ইন্ডিয়াতে যে কোনো গাড়ি ফাড়ি কেনা হলো না, এরকম একটা বড় একটা ফুলের মালা নিয়ে যাওয়া হয়। আর এটা আমার আইডিয়া ছিল না, মৌটুসি দেখে রেখেছিল। মৌটুসি আমাকে জোর জবরদস্তি করে কালীঘাটই তো, হ্যাঁ কালীঘাটে গিয়ে একটা ফুলের দোকানে গিয়ে আমরা অর্ডার দিয়ে এসে ওই মালা নিয়ে এসে টাঙিয়েছি। মানে এগুলো মেয়েরাই পারে, আমি আবারও তোমাকে বললাম, এগুলো আমাদের ছেলেদের কাজও না। যাই হোক, নেক্সট আরে অরিজিনালি কবে হবে জাস্ট ভাবছি, কি বলবো আর। এইটা আমি প্রেরণার টাইমটাতেও করেছিলাম, হ্যাঁ, যে ক্ল্যারিফিকেশন যে মুকুলের বিয়ে হয়নি এখন, না এখনো আমার হয়নি। মৌটুসির বিয়ে হয়নি এখন, বাট এটা শ্যুটটা মৌটুসির খুব ইচ্ছে ছিল। মৌটুসি অনেক বউ সাজে শ্যুটে, আমি জানি না কেন এত ইচ্ছে ছিল, তো আমি ওর জন্যই কাজটা করি। দেবার্ঘদাকে আমি অনেক বছর ধরে চিনি, যে এই কাজটা করিয়েছে, তো আমি না বলতে পারিনি আর। তো কাজটা করেছি, আমি জানি এরকম করা উচিত হয়নি, বাট আমি এটাকে কাজ হিসেবেই দেখেছি। হয়তো প্রমোশনটা ওরকমভাবে করা হয়েছে, বাট আমার কাছে ইটস জাস্ট আ নর্মাল মিউজিক ভিডিও, বিকজ এটার থেকে আমার পেট ভাত চলে ভাই। তো আমি টাকা পেয়েছি, মৌটুসি টাকা পেয়েছে ভাই, আমরা খুশি হয়েছি, তোমাদের ভালো লেগেছে কাজটা, তোমাদের মনে হয়েছিল যে বিয়ে হয়েছে, কারণ সেটা ওরকমভাবে প্রমোট করা হয়েছিল বলে। আর আমি সিঁদুরটা সোজা পড়াতে পারিনি, তো একটা আমার নেট প্র্যাকটিসও হয়ে গেল, আমি সিঁদুরটা এখানে পড়েছি। মৌটুসি বলে তুই এটা কি করলি, আমি টেনশনে হাত কাঁপছে ভাই, বলছি তো এটা তো অরিজিনাল বিয়ে হচ্ছে না। বললাম তাও জানি না, আমি নিজেকে এটা বসাতেই পাচ্ছি না, তার আমি বুঝতে পেরেছি আমি এখনো রেডি নই হয়তো এই জিনিসটার জন্য। আমি সিঁদুরটা লেজিটে এইখানে পরিয়েছিলাম, তারপরে আবার এখানে পরিয়েছি, ওর গোটা কপালটা সিঁদুরে ভর্তি। যাই হোক, ও নাকে ফেলে দিয়েছিলাম সিঁদুরটা আলাদা করে একটু। তো এখন ম্যারেজ অন দ্য কার্ডস নাকি না, নট টু আর্লি এখন? টু আর্লি তো না, অলরেডি 27, আমার বাবা রিটায়ার করে যাচ্ছে এবছর, তো এবারে তো একটা আমার মনে হচ্ছে প্রেশার আসবে ওই দিক থেকে, হ্যাঁ, যে বুবা একটু বিয়ে ফিয়ে নিয়ে কিছু যদি ভেবে থাকিস তাহলে জানাতে পারিস। যাই না, বাট করতে তো হবেই একদিন, কি আর করা যাবে। বাট হ্যাঁ, আমার মনে হয় বিয়ে ইজ আ থিং। অ্যাপার্ট ফ্রম দ্য কন্ট্রোভার্সি যেটা হয়েছিল, অ্যাজ এ মিউজিক ভিডিও ইট ওয়াজ বিউটিফুলি শট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট ওয়াজ বিউটিফুলি আমি যেখানে কাজ করব আমি একটু নিজের মতন গুছিয়ে নিই, নাহলে আমার একটু প্রবলেম হয়। সেটা অনেকের প্রবলেম হয় শুটিং ফ্লোরে, বাট আবার অনেকের হয় না, যেহেতু এটা ম্যাক্সিমাম সব বন্ধু বান্ধবী ছিলাম আমরা,
তো আমাদের অতটা প্রবলেম হয়নি। আর মৌটুসির ফ্যামিলি থেকে অনেকজন এসেছিল, ওর মাসি এসেছিল, দিদা এসেছিল, ওর বোন ছিল। আমার ফ্যামিলি থেকে কেউ আসতে পারেনি, কারণ মা একা সেরমভাবে ট্রাভেল করে না, আর বাবা তো ছুটি পায় না। ওরা চেয়েছিল মা বাবাকে রাখতে, বাট হ্যাঁ, খুব ভালো ছবি তুলেছে ভাই। নেক্সট এটা তোমার দেখাতেই হতো। কি জানতে চাও বলো, একটু শুনি। এটা কি ফার্স্ট টাইম মিটিং? ফার্স্ট টাইম মিটিং, হুম ফার্স্ট টাইম মিটিং, খাদানের প্রমোশন, হুম ভিডিও শ্যুট হয়ে গেছে, তারপরে ছবি। দেবদার ভারী হাতটা আমার কাঁধে, তার জন্য আমি একটু ঝুঁকে গেছি, কিন্তু দেবদা থেকে মনে হয় আমি একটু লম্বাই, হ্যাঁ লম্বাই। তো হ্যাঁ, ভালো হয়েছে। আমি দেবের ক্রেজি ফ্যান, সেটা তুমি রিলস দেখলে হয়তো বুঝতে পারবে। দেবকে নিয়ে যা রিলস বানিয়েছি আমি, ক্রেজি ফ্যান। মানে আমি দাদাগিরির অডিশন দিয়েছিলাম ক্লাস 7-এ বাঁকুড়াতে। তো একজন জি বাংলা থেকে কেউ আমাকে বলেছিল, এটা না দেবের নাম্বার, দেবকে তুই ফোন করিস। ঠিক, আমি প্রচুর ফোন করেছি ওই নাম্বারে, প্রচুর ফোন করেছি, কেউ ধরেনি ভাই ফোন। আমি জানি না ওটা কার নাম্বার ছিল, যাই হোক। তো দেবের ক্রেজি ফ্যান আমরা সবাই, তুমিও ইনফ্যাক্ট। আমার মনে হয় ছোটোবেলার থেকে দেবকে দেখে বড় হয়েছি। তো সেই দিন যখন দেখেছিলাম, সেই এক্সাইটমেন্ট, মানে হয় না তোমার যখন প্রচুর খিদে পায় তুমি খেতে পারো না, তো ওই ওরকমই একটা ব্যাপার হয়েছিল। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম না, আমি কিছু ফিলই করতে পারিনি। তারপর যখন চলে গেছে, ভাই দেবের সাথে দেখা করলাম, ওটা দেব ছিল ভাই, ওটা দেব ছিল। আর বাড়ি গিয়ে, আর এই দিন আমার মা বাবা ছিল, মানে তখনই আমি গাড়িটা কিনেছি জাস্ট কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা তো মা বাবা প্রায় 1 মাস ছিল। মা বাবারও কোনো নর্মাল একটা এক্সপ্রেশন, আমি বলছি মা দেবের সাথে ভিডিও বানাতে যাচ্ছি, ও যা যা। আমি জানি না কি হলো, যাই হোক। তো সেদিন দেবকে দেখে ভালো লেগেছিল, বাট ওই এক্সাইটমেন্ট আমি আর, মানে এটা হয়ে গেছে চলে যাওয়ার পর আমি খুব হয়ে গেছি, ভাই দেব ছিল ভাই, আমি কথাই বলতে পারলাম না ভাই, কিছু বলতেই পারলাম না। আমি শুধু দেবদাকে বলেছি, দেবদা আমি তোমার সব সিনেমা দেখেছি। বলছে একটা সিনেমার নাম বল। আমি বলছি পাগলু। বলছে আরেকটা বল, পাগলু 2। চ্যালেঞ্জও বলতে পারতাম, কিন্তু পাগলুটির মুখ দিয়ে পেয়েছে। তো দেবদাও বুঝে গেছে সিনেমা দেখেনি, কিন্তু আমি সব সিনেমা দেখেছি দেবদা। দেবদা ক্রেজি ফ্যান। আর যিশুদাকেও আমি বলেছি যে আমি দেবদার খুব বড় ফ্যান, আমি যিশুদারও ফ্যান। বাট হ্যাঁ, খুব খুব ভালো লেগেছে। মানে একটা অরা তো আছে ভাই, সুপারস্টার তো একটা অরা তো আছে। জিদ্দার সাথেও আমার দেখা করে এরকমই মনে হয়েছে, তো অরা তো আছে, একটা ব্যাপার আছে। ওখানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে ভাই দেব দাঁড়িয়ে আছে ভাই, একটা ব্যাপার তো আছে। ড্রিম কাম ট্রু মোমেন্ট একটা বলা যেতে পারে। হ্যাঁ, মানে ম্যানিফেস্টেশন এই জায়গাতে আমার মনে হয় যে আমি এইখানে গিয়ে বিলিভ করি, আমি যেগুলো ভেবেছিলাম এই 27 বছরে এসে, সেগুলো তো অনেকগুলোতেই চেক, মানে উইশ লিস্টে আর কি দাগ পড়ে গেছে। আমি বলছি সেই ক্লাস 7-এর মুকুল যখন দেবকে ফোন করেছে, তো সামহাও এই লাইফ কিন্তু ডিগিন করে নিয়ে এসে তোমাকে, তো আমার মনে হয় এরকমভাবে ওয়ার্ক করে জিনিসপত্র। তো স্বপ্ন দেখো ভাই, ম্যানিফেস্ট করো, হবে নিশ্চয়ই। মানে এরকমভাবেই ম্যানিফেস্ট করো যাতে হয় জিনিসটা, মানে এত পজিটিভ যাতে ওই ব্যাপারটা থাকে ম্যানিফেস্টেশনে। এটাই লাস্ট ছিল। ও ওয়াও, খুব ভালো লাগলো এই সেশনটা, খুব ভালো লেগেছে আমার। আগেরগুলো রিকল হয়ে, না 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 ভালো হয়েছে, বাট এটা রিকল করতে হলো না, আমার খুব ভালো হয়েছে। মানে ওই দিনটাতে আবার তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলে, এটা ইটস লাইক ওয়াকিং ডাউন দ্য মেমরি লেন্স, অনেক হুম, অনেক পুরনো for মেমরি। sure. খুব ভালো লেগেছে। তো মোটামুটি অনেক কিছুই আমরা কভার করলাম। আই থিঙ্ক এই ইন্টারাকশনে আমার একটাই জিনিস যেটা বারবার ইট ওয়াজ কামিং অ্যাক্রস, যে তোর থট প্রসেসটা ইজ ভেরি ক্লিয়ার। মানে এবার প্ল্যানসটা সেই অনুযায়ী হচ্ছে না, সেটা লাইফ সেপারেট তো ইস্যু। প্ল্যান হিসেবে তোমার জান, বাট একটা হয় না যে একটা স্কেচ রেখে দেওয়া, সেই স্কেচটা সবাই রাখি, আমি নিজেও রাখি, বাট সেই স্কেচটাতে এতটাও রিজিড আমি হয়ে যায় না যাতে আমি ফ্লেক্সিবল না হতে পারি। মানে যদি ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস আসে, সেই টাইমে যাতে আমি একটু ফ্লেক্সিবল থাকতে পারি, যে ওকে আমি এটা ভেবেছিলাম ডান দিকটা নেব, ডান দিকটা নিতে পারছি না, বাঁ দিকটাও নেওয়া যাবে না, তাহলে মাঝে কোথাও একটা শর্টকাট দিয়ে কিছুভাবে গিয়ে যদি বাঁ দিকে ওঠা যায়, তো সেটা আমার মাথায় থাকে। তার জন্য আমি নিজের ডিসিশনও অতটা রিজিড হই না, বাট যেটা আমি ভাবি সেটা আমি খুব ক্লিয়ারলি ভাবি যখন খুব ডিফিকাল্ট সিচুয়েশন আসে। তো এবার বল 5 years ডাউন দ্য লাইন, হুম where do you see yourself? I see myself first of all as a good human being. First of all, আমি আরো ভালো মানুষ হতে চাই, আরো কাম, আরো পিসফুল হয়ে যেতে চাই, যাতে লোকের রাগ, যাতে লোকের অনেক হেট্রেড সব কিছু নিউট্রালাইজ করে দিতে পারি, সেটা আমার খুব চেষ্টা আছে, এখনো চলছে। আমি নিজেকে বাংলার নিজেকে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই বাইরে,
যেখানে আমি আমার বাংলাকে রিপ্রেজেন্ট করব, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করব। আমি চাই কলকাতা হোক বা গোটা বাংলায় হোক বা গোটা ইন্ডিয়াতে হোক, বাংলার জায়গার থেকে যাতে একটা ছেলে গিয়ে যাতে কিছু করতে পারে, যাতে সেইখান থেকেও আরও 100 জন 200 জন দেখতে পারে যে না ভাই আমরাও করতে পারি। আমার এটা করার খুব ইচ্ছা আছে। আমি জানি না কেন এই ইচ্ছেগুলো এসছে, বাট এসেছে। আমি কলকাতায় সব জায়গায় আমি নিজের পোস্টার্স দেখতে চাই সিনেমার। আমি কলকাতায় খুব ভালো কাজ করতে চাই। কলকাতায় না, আমি বললাম সিনেমা এমনই বানাবো যেটা আজকে যেরকম মালায়ালি বা যেরকম তেলেগু সিনেমা যে জায়গায় চলে গেছে, প্যান ইন্ডিয়া চলে গেছে বা ওয়ার্ল্ডের কাছে পৌঁছে গেছে, কানসে চলে যাচ্ছে, সেরকম চাই যে আমরাও বাংলা সিনেমা বানাই যেগুলো এই সব জায়গাগুলোতে যাবে। আর আমার মনে হয় সিনেমার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সিনেমার গল্প ম্যাটার করে, কে অ্যাক্টিং করছে সেটাও ম্যাটার করে না, অ্যাক্টরটা ভালো না খারাপ সেটা ম্যাটার করছে। আমার 5 years ডাউন দি লেন আমার মনে হয় যে আমি ভালো সিনেমা করব, এইটা আমার খুব ইচ্ছে আছে। আর আমি বাংলাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে সেটা গ্লোবালি যাতে রেকগনাইজ হয়, যেটা আগেও হয়ে এসছে, এখন হচ্ছে না। আমার মনে হয় যে নতুন জেনারেশন যারা আমরা এখন করছি, আমরা সেই জায়গাটা আনতে পারবো, ইন্ডি কাজ করেও হয়তো আনতে পারবো। তুমি আই থিঙ্ক হোমবাউন্ড দেখেছি। দেখেছো তো, খুবই ইন্ডি স্পেসে একটা কাজটা করা হয়েছিল। বলছি না যে ইন্ডিপেন্ডেন্ট কাজ, বাট স্পেসটা তো আমার মনে হয় যে ভালো গল্প নিয়ে আসবো 5 বছরে, এটুকু তো ফর শিওর। মানে সেটারই চেষ্টা আছে। কন্টেন্ট কতদূর বানাতে পারবো আমি জানি না, বাট এটা আমার ইচ্ছে তো আছে। আর আমি সেটা শেষ করতে চাই একটাই তোর থেকে অ্যাডভাইস টু ইয়োর অডিয়েন্স, টু মাই অডিয়েন্স। আই ফিল আমরা এখন আজকের দিনে খুব বেশি সাকসেস স্টোরিজ দেখছি, বাট সেটার পেছনে একটা লম্বা জার্নি থাকে, যেটাকে লেবেল করা হয় অ্যাজ ফেলিয়ার, বাট আমি সেটাকে মনে করি Listen, সেটাই তৈরি করে, দ্যাট দোজ আর দ্য ফাউন্ডেশনস। তোর এই পুরো জার্নিটাতে 2-3টে ও বেশি ফেজেস যায়। ধর বুলিং, আমি ওটা ট্যাপই করিনি, বুলিং ছিল 1.5 বছর যখন কাজ করছিলি না, তারপর রিয়েলাইজ করা যে না এটা আমার দ্বারা হবে না। হবে না। এই 3টে পয়েন্ট যেটা বললাম, 80-90% মানুষ এটা দিয়ে হয়তো এখন যাচ্ছে প্রেজেন্টলি। কেউ গাল্প করে নিচ্ছে, কেউ করতে পারছে না। কেউ করতে পারছে না, কেউ ফাইট করার চেষ্টা করছে বাট জানে না কিরমভাবে কি হবে। সো কামিং ফ্রম ইউ অ্যান্ড কামিং ফ্রম মাই গেস্টস, যদি তারা তাদের এই চ্যাপ্টার্সগুলোকে আর একটু ওপেনলি বলে, আমার মনে হয় যে তারা একটু কনফিডেন্স পাবে ওই একটা পা ফেলতে। যারা এরম আটকে আছে বা যারা একটু ভয়ে আছে বা যারা গাল্প করে নিচ্ছে, যে বুঝতে পারছে যে না এটা ঠিক না, এটা ঠিক না, your advice to them how to go about life right now? দেখো, আমি একটা জিনিস খুব বিলিভ করি, তোমাকে বলছিলাম রিস্ক নেওয়ার কথা। যদি এরকম একটা ফেজ কারোর লাইফে যাচ্ছে, আমি তোমাকে বলছি ইজি সাকসেসে কিন্তু মজা নেই। আর সাকসেস আমি জানি না, সাকসেস ওয়ার্ডটা আমি ঠিক বুঝতেও পারি না। আমার কাছে একটাই ওয়ার্ড, মানে আমার যেটা পার্সোনালি মনে হয়, লোকের নাও মনে হতে পারে, আমার মনে হয় হার্ড ওয়ার্ক ইজ দি কি। অনেকে বলে স্মার্ট ওয়ার্ক, বাট আমি বলছি আমি এমন একটা ফিল্ডে কাজ করি এখানে শর্টকাটস নেই। যারা শর্টকাটস নিয়েছে তারা স্টে করতে পারেনি। শাহরুখ খান এখনও হার্ড ওয়ার্ক করছে, ওর কাছে অ্যাসেট রয়েছে, ওর কাছে ব্যাংক ব্যালেন্স রয়েছে। আমরা তো নেই ভাই, আমরা পিঁপড়ের মানে ধরতেই পারবে না, তো মাইক্রোস্কোপেও পড়বো না আমরা। কিন্তু সেই মানুষটা যদি এখনও স্ট্রাগল করছে, বা স্ট্রাগল ঠিক না, মানে হার্ড ওয়ার্ক করছে বেসিক্যালি, তো আমার মনে হয় হার্ড ওয়ার্ক তোমাকে প্রত্যেক দিন করতে হবে দাদা। হার্ড ওয়ার্ক যদি তুমি না করো, তোমার আজ আছে কাল নেই। আমরা এমনই একটা ফিল্ডে কাজ করি, এমন কোনো সরকারি চাকরি করি না যে মাসের শেষে একটা বেতন ঢুকে যাবে। আমরা যত কাজ করব তত টাকা আসবে, তত মানুষের ভালোবাসা পাবো। টাকাটা আমি নাও যদি ধরি, টাকাটা তো বাই প্রোডাক্ট, ছেড়ে দিলাম। এবারে আমার মনে হয় যে এই যে একটা ডিফিকাল্ট ফেজ যাচ্ছে বা কাজ হচ্ছে না, আমার কিন্তু এখনও যে আমি বলবো যে বিশাল একটা আমি আর্ন করে নিচ্ছি বা বিশাল একটা আমি কাজ করে নিচ্ছি, না। আমিও কিন্তু এই প্রসেসেই আছি যে কাজ হচ্ছে, আবার হচ্ছে না, কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে, টাকা আসছে না, লোক চিনছে না। তো এরকমই একটা ফেজে আছি। আমার মনে হয় দিন হলে রাত হবে ভাই, আবার দিন হবে। যদি তোমার এই ফেজগুলো না হয় না, তোমার কাছে গল্প বলারই থাকবে না লোকের কাছে। আজকে তোমার কাছে আমি এসে বললাম যে এই ফেজগুলো গেছে, ওই ফেজগুলোর টাইমে কিন্তু আমি নিজে খুব ভেঙে পড়েছিলাম, বাট আমি বন্ধ করিনি। মানে আমি সকালবেলায় উঠে ভাবতাম এটা আমার জন্য নর্মাল একটা দিন, আই হ্যাভ টু সারভাইভ।
আজকে আমিও কিন্তু বাজে পথে চলে যেতে পারতাম, এমন না যে আমি মানে এগুলো তো আর যাচ্ছি না, বাট বাজে পথে যাওয়ার জন্য একটা বাইরের থেকে গ্রামের থেকে ছেলে এসছে কলকাতায়, তার কাছে করার জন্য অনেক জিনিসপত্র আছে, আমি কেন এটা করেছি? কারণ আমার মাথায় এটা ছিল আমি এমন কিছু একটা করবো যেটার থেকে আমার রেসপেক্ট আসবে, আমার মা বাবা অ্যাটলিস্ট আমাকে রেসপেক্ট করবে সেটার জন্য। তো সেটাই হচ্ছে ব্যাপার, তুমি কতটা অনেস্টির সাথে কতটা ডেডিকেশনের সাথে তুমি কাজটা করছো সেটা ম্যাটার করছে। কাজ আজকে আছে, কাজ কালকে নেই, বাট তুমি তো কালকে থাকবে রে ভাই, তো তোমাকে তো তোমারটা দেখতে হবে। নিজের অনেস্টির সাথে তুমি কতটা কাজ করতে পারছো, নিজে স্ট্রাগল করো, নিজে হার্ডওয়ার্ক করো, আর সাকসেসকে বেশি মাথায় চাপে না। ওই জন্য বললাম সাকসেস টার্মটা আমি ঠিক কোট আনকোট আমি বুঝতে পারি না, হয়তো সাকসেসফুল বা হয়তো ইন ফিউচার হব আমি জানি না, বাট আমি সাকসেসটাকে দেখি না, আমি শুধু দেখি যে এই কাজটা আমি করলাম, কাজটা আমার ভালো লাগছে কিনা, কাজটা মানুষের মানে মানুষরা ভালোবাসছে কিনা, সেইটা খুব ইম্পর্টেন্ট। আর নিজেকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট করে যাও। আর এটা আমাকে এসডিও বলেছে, যে শুভদীপদা বলেছে যে নিজেকে এতটা কোনোদিন ইম্পর্টেন্ট ভাববি না, তুই ভাববি তুই এটার জন্যই জন্মেছিলিস, তুই এই কাজটা করছিস, তোকে মানুষ ভালোবাসছে, তো সংসার চলে যাচ্ছে, দ্যাটস ইট। যত জিনিসটাকে তুমি কমপ্লেক্স করবে জিনিসটা আরও কমপ্লেক্স হবে। আমি যদি একটা রিলেশনশিপেও ধরি, যদি একটা কাপেলের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, তারা যদি বসে কথা বলে নি তাহলে কিন্তু শর্ট হয়ে যায়, কিন্তু ও ভাববে না, এই যে ভাবতে গেল শেষ, দরকারই নেই ভাবার, ছেড়ে দাও, জাস্ট কাজ করো। অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, যে লাইফে আজকে আমি খুব খুশি আছি, আজকে আমার সকাল থেকে খুব ভালো যাচ্ছে, তোমাদের সাথে এই হলো, আমি একটা মিটিংয়ে যাবো, তারপর আবার একটা মিটিং আছে, আমার সকাল থেকে খুব ভালো হচ্ছে, কালকের দিনটা ভালো নাই হতে পারে, সব দিন তো সমান হয় না। থ্যাংক ইউ সো মাচ মুকুল, ইট ওয়াজ Thank you. ভেরি রিফ্রেশিং। এই অ্যাডভাইসটা আশা করছি অনেকের কাজে লাগবে, হোপফুলি। আমার লেগেছে, আমি তাই বলবো। হ্যাঁ, দিস ইজ দি অনলি পারপাস আমি এটা করছি, একদম, কারণ একদম। যেটার জন্যে আমার নাম্বারটাও খুবই কম, যার জন্য আমি নাম্বারটা দেখিও না। নাম্বার দেখো না, আমি বললাম তো তোমার অনেস্টির সাথে তুমি কাজ করছো, নিশ্চয়ই হবে। আজকে হচ্ছে না, কালকে তো হয়েই যাবে। সেটাই তো। মুকুল, থ্যাংক ইউ সো মাচ। Thank you, দাদা, আশা thank you so করছি much. তোর জার্নিটা একটু ভালোভাবে আমরা কভার করতে পেরেছি। একদম, একদম, একদম। আমি জানি না তো ভালো লেগেছে কিনা, বাট আবার 5 বছর পর আবার যখন ভালো একটা জায়গায় চলে যাবো, যদি এই যে আজকে বললাম কথাগুলো যদি লেগে যায় কোনোদিন, যখন পুরো কলকাতায় তোর পোস্টারটা থাকবে তখন আমরা আবার আমি বসবো। তো যে ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, মাকে বলেছিলাম দেখবে একদিন পোস্টার থাকবে, সারা কলকাতায় পড়েনি, বাট পড়েছে, 2-3টে তো পড়েছে, মাকে বলেছিলাম দেখো, বলেছিলাম পড়েছে। তো আজকে তোমাকে বললাম, যদি পড়ে আমি খুব খুশি হব নিশ্চয়ই। তাহলে এখানে আমরা এপিসোডটা শেষ করি। একদম, থ্যাংক ইউ সো মাচ মুকুল, থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। এই রিলে জামানাতে যদি আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্ট দেখেন, তাহলে আমি থ্যাংক ইউ ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। উই আর আ ভেরি স্মল চ্যানেল, আপনাদের একটু সাপোর্ট লাগবে, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, একটু লাইক করুন। আমি এভরি মান্থ আমরা চেষ্টা করছি 2-3 জন করে নানান স্ফিয়ার থেকে গেস্ট আনার, যাতে আপনাদের কোনো না কোনো স্ফিয়ারের পছন্দের মানুষ আপনি আনতে পারি। তো একটু আমাদের সাপোর্ট করতে থাকুন, আশা করছি সামনের দিনে আরও ভালো এপিসোড আনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।